আরে কি হয়েছে, এত চিৎকার করছো কেন? আমার হয়ে গেছে, তাই চিৎকার করছি। কি ব্যথা! আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। মা গো, মরে গেলাম। আহ, কেউ আছো? আমায় একটু বাঁচাও। উফ, কি ব্যথা! আরে কি হয়েছে, এত চিৎকার করছো কেন? কেন চিৎকার করছি দেখতে পাচ্ছ না? না তো, কিছু দেখা যাচ্ছে না। আমার হয়ে গেছে, তাই চিৎকার করছি। বলো কি, এত তাড়াতাড়ি তোমার হলো কেমন করে? সেসব তো জানি না আমি, কিন্তু আমার হয়ে গেছে, এইটুকুই জানি। আহ, কি ব্যথা গো! এই ফাজিল মেয়ে, এমন দুষ্টুমি করিও না। আমার এই সাউন্ড শুনলে কেমন কেমন যেন লাগে। আমি ব্যথায় কোকিয়ে উঠছি আর তুমি বলছো দুষ্টুমি? আল্লাহ গো, এমন বজ্জাত স্বামী আমার শত্রুরও যেন না হয়। আচ্ছা, ইয়ার্কি মারা বন্ধ করো, সত্যি করে বলো কোথায় ব্যথা করছে। কোথায় আবার? নাভির নিচের নরম কোমল জায়গায় ব্যথা করছে খুব। তলপেটে নাকি? হুম, তল পেটে না গো, আরো নিচে, একদম নিচে। উফ, কি ব্যথা! দেখো রিমি, একদম ফাইজলামি করো না। আমি কিন্তু সিরিয়াস। আমার কি কোনো কাজ নেই নাকি যে তোমার সাথে অযথা ফাজলামি করব? সত্যি ব্যথা করছে। আচ্ছা তাহলে আমায় দেখাও, আমি মালিশ করে দিচ্ছি। রাজ কথাটা বলতেই রিমির পাশে বসে পড়ল। রিমি একটু অদ্ভুত ভাবে রাজের দিকে তাকাচ্ছে। রাজ রিমির এই অদ্ভুত তাকানোর মানে বুঝতে পারছে না। মেয়েটি সত্যিই ব্যথা পাচ্ছে নাকি শুধু শুধু এমন করছে। কিছুই বোঝার উপায় নেই রাজের কাছে। রাজ রিমির পাশে বসে রিমির শাড়িটা ধরে আলতো করে খুলে নিল। শাড়িটা খুলে দিয়ে রিমির হাঁটুর উপর তুলে দিতেই রিমি হকচকিয়ে উঠে বসে পড়ে। রাজকে উদ্দেশ্য করে বলল, কোথায় আবার? তুমি না বললে নাভির নিচের নরম জায়গায় ব্যথা করছে? ওখানেই হাত দিচ্ছি। ছি, তুমি আসলে একটা লুচ্চা লোক তো। হুটহাট করে জায়গা মতো হাত চালান করে দাও কেন? আরে আমি তো তোমার ব্যথা কমাতে চেষ্টা করছিলাম, তুমি আমায় ভুল বুঝছো। আমি তোমায় ভুল না, ঠিক বুঝি। তোমার মাথায় তো সারাদিন এটাই ঘোরে, কখন একটু ধরতে পারবে, কখন একটু করতে পারবে। আমি বুঝি না ভেবেছো? আমি সব বুঝি। তুমি আমার কচুটা বোঝো, কচুটা। আমি ভালো করতে আসলাম দেখে এত কথা শুনতে হচ্ছে তো আমার। ঠিক আছে, আর ভালো করতে আসবো না। থাকো তুমি তোমার মতো, আমি গেলাম। রাজ রিমির কথায় রেগে যায়। রিমির শাড়ির আঁচলটা আবার জায়গা মতো নামিয়ে দিয়ে রিমির পাশ থেকে উঠে পড়ল সে। রিমি এতক্ষণ ধরে রাজের সাথে মজা করছিল। আসলে একটু পরেই রাজ অফিসের জন্য বেরিয়ে যাবে, ফিরবে সেই রাতে। এতটা সময় ধরে রিমি রাজের থেকে দূরে থাকতে ইচ্ছে করছে না। রিমি চায় সব সময় রাজের কাছে থাকতে, রাজের পাশে থাকতে। তাই রাজকে আটকানোর একটা বুদ্ধি পাকিয়ে রিমি এমনটা করে। প্রথমে রিমি ভেবেছে যে রাজ হয়তো রিমির কথাটা শুনে জোর করে রিমিকে আদর করবে, কিন্তু সেটা তো হলো না। বরং জনাব রেগে বোম হয়ে চলে গেল। রাজ রাগে গজগজ করতে করতে চলে যেতেই রিমি মুচকি হাসি দিয়ে রাজের পেছনে চলতে লাগলো। রাজ শাওয়ার নিয়ে বাহিরে এসছে সবেমাত্র। রাজ বাহিরে আসতেই রিমির দৃষ্টি রাজের উন্মুক্ত বুকের দিকে পড়ল। রাজের শরীরের রং উজ্জ্বল বর্ণের, লোমবিহীন ফর্সা বুকটা রিমির দৃষ্টি কেড়েছে। রিমি এই বুকেই সব সময় শান্তিতে থাকতে চায়। রিমি এক দৃষ্টিতে রাজের বুকের দিকে তাকিয়ে থাকা দেখতে পেয়ে রাজ রিমিকে উদ্দেশ্য করে বলল, কি হলো? এমন ভাবে তাকিয়ে আছো কেন? কি দেখছো এমন করে? বেশি কিছু না, আমার শান্তির জায়গাটা দেখছি। কেন দেখছো? আমি না লুচ্চা? সবসময় তোমার সাথে লুচ্চামি করার ধান্দায় থাকি। আমার দিকে তাকাতে হবে না তোমায়। ওরে বাবা রে, আমার বেবি দেখি রাগ করেছে। আমি তো আমার সোনা বরের সাথে মজা করছিলাম, আর তুমি কিনা সেই মজাকে সিরিয়াসলি নিয়ে ফেলেছো। মজা সবসময় ভালো লাগে না। আমি তোমার উপকার করার জন্য তোমার কাছে গিয়েছি, আর তুমি কি না আমায় উল্টাপাল্টা বলে তাড়িয়ে দিলে। রাজের কথাটা শেষ হতেই রিমি রাজের দিকে এগিয়ে এলো। রাজের খুব কাছে এসে রিমি রাজের গালের উপর নিজের হাত জোড়া রেখে মুচকি হাসি দিয়ে বলল, আসলে সোনা, আমার তো কিছুই হয়নি। আমি চেয়েছি তুমি এসে আমার সাথে ফাজলামি করো, আমার উপর জোর করো। আসলে কি বলতো, সারাদিন আমি একা বাড়িতে থেকে থেকে বোরিং হয়ে যাই। আমার ইচ্ছে করে সারা দিন তুমি আমার পাশে বসে থাকো। রিমির কথাটা শেষ করতেই রাজ রিমির কোমরের উপর নিজের হাত জোড়া রেখে রিমিকে আলতো করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, তাই শোনা, তোমার বোরিং লাগে? আচ্ছা অপেক্ষা করো, আমি একটা ছোট্ট বেবি এনে দিচ্ছি। ছোট্ট বেবিকে নিয়ে সময় কেটে যাবে তোমার। বেবি কি করে হবে? তুমি তো আমায় আদরও করো না। আমি তো আদর করতেই চাই, তবে কেউ তো আমায় আদর করতে দিতেই চায় না। হুম, বুঝেছি। মানে আমি তো সব সময় আদর খাওয়ার জন্য পাগল হয়ে থাকি।
কিন্তু একটু ফাজলামি করলেই তুমি রেগে যাও। ওকে ঠিক আছে, এখন থেকে জোর করে আদায় করব। এবার হবে তো? জি, খুব হবে। এখন দাও, আমি তোমার শার্ট পরিয়ে দিচ্ছি। রিমি পরম আবেশে রাজকে শার্ট পরিয়ে দিতে লাগলো। রাজ রিমির এই ভালোবাসায় সারা দিন বিভোর হয়ে থাকে। পৃথিবীতে এত মানুষ থাকার পরেও সারা দিন রাজের দৃষ্টি শুধুমাত্র তার স্ত্রীকে খুঁজে চলে। একে আসক্ত ব্যক্তিদের কাছে নিজের স্ত্রীর চেয়ে সুন্দরী নারী আর কেউ নেই। রাত শার্ট পরে নিয়ে নাস্তা করতে চলে যায়। রিমি রাজের জন্য টিফিন রেডি করে দিচ্ছে। নাস্তা শেষ করে রাজ বাড়ি থেকে বেরিয়ে যাবে। দরজার কাছে এসে পেছন ফিরে রিমির দিকে তাকাতেই রাজ দেখতে পায় রিমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজ মুচকি হেসে রিমিকে উদ্দেশ্য করে বলল, এই পাগলি, এমন ভাবে কি দেখছো তুমি? আর কি দেখবো, আমার প্রিয় ভালোবাসার মানুষটিকে দেখছি। তাকে যতক্ষণ ধরে দেখি আমার মন আরো বেশি দেখার ইচ্ছা পোষণ করতে থাকে। ফাজিল, এখন যদি বলো তবে আমি অফিসে যাব কেমন করে? সেসব আমি জানি না। আমার স্বামীকে আমার মন ভরে দেখতে দাও তো। সব সময় তুমি এমন করো। আমার স্বামীর দিকে তাকিয়ে থাকলে তোমার হিংসে হতে শুরু হয়। দুষ্টু লোক একটা। রিমির কথাটা শুনে রাজ হেসে ফেলল। রাজ রিমির দিকে খানিকটা এগিয়ে এসে আলতো করে একটা হ্যাচকা টান দিয়ে রিমিকে নিজের বুকের উপর নিয়ে এলো। রিমি রাজের বুকের উপর হাত জোড়া রেখে দাঁড়িয়ে আছে। রাজ রিমিকে নিজের বুকে নিয়ে এসে রিমির কপালে আলতো করে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। অতঃপর রিমির ঠোঁটের দিকে দৃষ্টিপাত করলো সে। রিমির ঠোঁট জোড়া একদম শুকিয়ে আছে। রাজের ইচ্ছে করছে এই শুকনো ঠোঁট জোড়া এখনই ভিজিয়ে দিতে। রাজ রিমির উষ্ণ ঠোঁটের দিকে তাকাতেই রিমি রাজকে উদ্দেশ্য করে দুষ্টু হাসি দিয়ে বলল, এমন করে দেখে গেলে কি হবে, নাকি মিষ্টিও খেতে হবে? মিষ্টিও খেতে হবে। দাও একটু মিষ্টি খেয়ে নেই। রাজ কথাটা বলতেই আলতো করে রিমির ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে এক করে দিল। পরম আবেশে রিমির ঠোঁট জোড়া খেতে লাগলো রাজ। রাজের ঠোঁটের পরশ পেতে রিমি প্রচন্ড ভাবে কেঁপে উঠল। মনে হচ্ছে রিমির সারা শরীরের মধ্যে এক শিহরণ খেলে গেছে। রাজের ইচ্ছে করছে এই ঠোঁটের সব মধু আজ মন ভরে খেয়ে নিতে। একটুও ছাড়তে ইচ্ছে করছে না তার। তবে অফিসের সময় চলে যাচ্ছে, তাই ইচ্ছে না থাকার পরেও রিমিকে ছাড়তে হবে। মিনিট খানেক চুমু খাওয়ার পর রাজ রিমির ঠোঁটজোড়া আলতো করে ছেড়ে দিল। রাজ রিমির ঠোঁটজোড়া নিজের ঠোঁটের বন্ধন থেকে মুক্ত করে দিতেই রিমি খানিকটা হাঁপাতে লাগলো। রিমির গাল ও ঠোঁট ভীষণ রকম লালচে হয়ে আছে। রাজ রিমির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, কি হলো জনাবা, ইচ্ছে করছে না বুঝি ছাড়তে? একদম না। আমি তো সেই কখনই ছাড়ার জন্য চেষ্টা করেছি। তবে তুমি তো একদম ডুবে গেছিলে। আমার কি দোষ? হ্যাঁ, বুঝতে পেরেছি কার কি দোষ। এখন এসব বাদ দাও, আমি অফিসে যাচ্ছি, কেমন? সাবধানে থাকবে, ঠিক আছে? হুম, তুমিও সাবধানে যাবে। আর অফিসে পৌঁছে একটা কল করবে। ওকে? ওকে, আসছি, কেমন? রাজ রিমির থেকে বিদায় নিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। রিমিকে ছেড়ে আসতে মোটেও ইচ্ছে করছিল না রাজের। তবে অফিস না আসলে কাজের ক্ষতি হয়ে যাবে, তাই রাজ বাধ্য হয়ে রিমিকে ছেড়ে আসলো। রাজ গাড়িতে বসে বসে রিমির কথা ভাবছে। মেয়েটি কতটা সহজ ও সরল। রিমিকে যতবার দেখে রাজ ঠিক ততবার মুগ্ধ হয়ে যায়। রিমিকে পছন্দ করা যাবে না এমন কোনো কারণ খুঁজতে গেলে কখনো খুঁজে পাওয়া যাবে না কারণ। তবে তাকে ভালোবাসার কারণ খুঁজতে গেলে কারণের অভাব হবে না। রাজ রিমির কথা ভাবতেই মুচকি হেসে ফেলল। অফিসে এসে রাজ রিমিকে কল করে জানিয়ে দিল দুপুরের দিকে রাজ লাঞ্চ করার জন্য ক্যান্টিনে যায়। রাজ খাবার অর্ডার করতে রাজের পাশে এসে বসে নদী। নদী হলো রাজের কলিগ। নদী এসে রাজকে উদ্দেশ্য করে বলল, রাজ সাহেব, লাঞ্চ করতে এসেছেন বুঝি? জি ম্যাম, দুপুর তো হয়ে গেছে, তাই চলে আসলাম। হুম, একসাথে বসে কি লাঞ্চ করা যাবে? হ্যাঁ অবশ্যই, কেন নয়, বসুন না প্লিজ। রাজের সম্মতি পেয়ে নদী রাজের পাশেই বসলো। রাজ কাউকে ইগনোর করে না ঠিক, তবে অন্য নারীর থেকে নিজেকে সব সময় দূরে রাখার চেষ্টা করে সে। নদীকে রাজের একটুও পছন্দ হয় না। মেয়েটা সব সময় রাজকে বিরক্ত করতে চলে আসে। রাজ অনেকবার নদীকে বলেছে যে নদী যেন নিজের লিমিট ক্রস না করে। তবে কি আর করার, মেয়েটার মাথায় কোনো সমস্যা আছে হয়তো। তা না হলে এতবার বলার পরেও রাজের পেছনে ঘুরঘুর করে কেন? রাজ খাবার মুখে তুলে নিতেই রাজ রাজ খাবার মুখে তুলে নিতেই নদী রাজকে উদ্দেশ্য করে বলল, তো আপনার দিনকাল কেমন চলছে? সবকিছু ঠিকঠাক আছে তো? জি, সব ঠিকঠাকই, আপনার কি অবস্থা? আমার আর অবস্থা, একটা ছেলেকে পাগলের মতো ভালোবাসা, তবে সে তো আমার দিকে ঘুরেও তাকায় না। তাই নাকি?
যদি ছেলেটা এমন করে তবে তাকে ছেড়ে অন্য কাউকে খুঁজে নিন যে আপনাকে পাগলের মতো ভালোবাসা দিবে। খুঁজে তো নিতেই পারি, তবে আমার মনটা যেন তার প্রতি আসক্ত হয়ে আছে, তাই কাউকে পছন্দ হয় না। ও এই ব্যাপার। এমনও তো হতে পারে যাকে আপনি পছন্দ করেছেন তারও একটা পছন্দের মানুষ আছে, সেও তার জন্য আপনার মতো আসক্ত। সে যাই হোক, আমার শুধুমাত্র তাকেই চাই, ব্যাস। তাকে না পেলে আমার আর কাউকে নিজের লাইফে কখনো নিতে পারবো না। এটা ভুল কথা। আজ অবধি কারোর জন্য কারোর জীবন থেমে থাকেনি, জীবন তার নিজ গতিতে চলছে। হুম। রাজ ও রিমি আরো কিছু সময় কথা বলল। অতঃপর রাজ খাবার শেষ করে নিজের কেবিনে চলে যায়। সন্ধ্যার দিকে রাজের কাজ শেষ হলো। অফিস থেকে বেরিয়ে রাজ একটা গিফটের দোকানে চলে আসলো। রিমির জন্য কিছু গিফট দিতে চায় সে। একটা কথা কি জানেন, আপনি যখন বাড়ির বাইরে কোনো কাজে থাকেন তখন বাড়িতে থাকা আপনার স্ত্রী আপনার পথ চেয়ে বসে থাকে, আর যখন আপনি বাড়ি ফিরে তার জন্য কিছু না কিছু নিয়ে আসেন তো প্রত্যেকটা স্ত্রী প্রচন্ড খুশি হয়, সেই জিনিসটা যতটাই সামান্য জিনিস হোক না কেন। রাজ গিফটগুলো নিয়ে সব থেকে বেরিয়ে যাবে, ঠিক এমন সময় দুম করে রাজের পথের সামনে চলে আসে নদী। নদী গিফট শপে রাজকে দেখে একটু চমকে গিয়ে বলল, আরে রাজ সাহেব যে, বুঝতে পারলাম না আজ সারা দিন আমার কি কারণে আপনার সাথেই দেখা হয়ে যাচ্ছে। এটা কি কাকতালীয় নাকি অন্য কিছু? কাকতালীয় নয়, আর না অন্য কিছু। এটা হলো কো অ্যাক্সিডেন্ট, এর বেশি কিছু নয়। আপনার হয়তো এটা মনে হচ্ছে, তবে আমার অন্য কিছু মনে হচ্ছে। আপনার যেটাই মনে হোক না কেন সত্যি সত্যিই থাকে। রাজ আর কত ইগনোর করবেন? একটু কি ভালোবাসা দেওয়া যায় না? মানুষের মন হয় কয়টা? একটাই তো। সেই এক মন কতজনকে দেয়া যায় বলুন? আমি বিবাহিত, আর আমি আমার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসি। তার জায়গায় আর কেউ কখনো আসতে পারবে না। বিয়ে হয়ে গেছে দেখে কি হয়েছে? আমার মধ্যে কি এমন নেই যা আপনার স্ত্রীর কাছে আছে? বলুন আমায়। ভালো একটা মন, যেটা আপনার নেই। একটা কথা জানেন, নারীরা নারীদের শত্রু হয়ে থাকে। এই কথাটার সেরা উদাহরণ আপনি নিজেই। নিজের মাইন্ডকে বদলে ফেলুন, ভালো থাকতে পারবেন। রাজ কথাটা বলতেই একটা বাঁকা হাসি দিল। অতঃপর নদীকে এড়িয়ে গিয়ে সব থেকে বেরিয়ে এলো। রাজ গাড়িতে বসে রিমির কথা ভাবছে। মেয়েটা এই গিফটগুলো দেখলে একদম বাচ্চাদের মতো করে তাকে জড়িয়ে ধরবে। আসলে ভালোবাসা কতটা সুন্দর, তাই না? নিজের প্রিয়জনের খুশির থেকে দামি আর কিচ্ছু হতে পারে না। রাজ বাড়ি এসে কলিং বেল বাজাতে রিমি দৌড়ে এসে দরজা খুলে দিল। রাজ রিমির দিকে তাকাতেই রাজের মনটা শান্ত হয়ে গেল। পাগলিটা রাজকে দেখে মিষ্টি একটা হাসি দিল। রাজ বাড়িতে এসে আর কোনো দিকে না তাকিয়ে নিজের প্রিয়তমা স্ত্রীকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। রিমিও ছোট বাচ্চার মতো রাজের বুকে মুখ লুকিয়ে আদুরে গলায় বলতে লাগলো, এখন সময় হলো আসার। জানো, সন্ধ্যা থেকে শুধু অপেক্ষাই করছি কখন তুমি আসবে। তাই যান। আসলে একটু আড্ডা মারছিলাম, তাই আসতে লেট হয়ে গেছে। আর আড্ডা মারবো না। রাজের কথাটা শুনে রিমি দুম করেই চমকে যায়। রিমি রাজের বুকের থেকে নিজের মাথাটা সরিয়ে নিয়ে একটু অদ্ভুত কণ্ঠে বলতে লাগলো, তুমি জানো আমি কতটা অপেক্ষা করি তোমার জন্য, আর সেই তুমি কিনা আড্ডা মারছিলে। বেশ ভালো তো। আরে পাগলি, একটু আড্ডা না মারলে কি মন ফ্রেশ থাকে নাকি? তাই আড্ডা মেরে মুড ফ্রেশ করছিলাম। ও, আমার সাথে থাকলে বুঝি মুড ফ্রেশ হয় না? আচ্ছা, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। রাজ বেশ ভালোই বুঝতে পারছে রিমি রেগে গেছে। রাজ তো রিমিকে রাগাতেই এই মিথ্যা বলেছে। রিমি ছাড়া রাজের মন আর কে আছে ঠিক করবে? রাজকে পেছনে ফেলেই রিমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। রাজ আলতো করে রিমিকে পেছন থেকে জড়িয়ে ধরে রিমির ঘাড়ে মুখ গুজে দিয়ে চুমু খেতে খেতে বলল, এই শোনা, রেগে গেছো তুমি? আমি তো তোমার সাথে মজা করছিলাম। আমি তোমায় ছাড়া আর কার সাথে আড্ডা দেবো বলো? আমি তো তোমার জন্য এই গিফটগুলো নিতে গিয়েছি, তাই একটু লেট হয়ে গেছে। মানে, তার মানে তুমি এই আড্ডার কথাটা আমায় রাগাতে বলেছো? জি, একদম তাই। তবে রে ফাজিল, দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি। রিমি কথাটা বলতেই রাজকে মাইর দিতে ছুটে এগিয়ে আসতে লাগলো। রাজও রিমির থেকে বাঁচতে দৌড়াতে লাগলো। অতঃপর রিমিকে নিজের বুকে টেনে নিল সে। ভালোবাসা এমনই হয়, নিজের প্রিয়জনকে ছাড়া আর কারো সাথে সময় কাটাতে বিন্দু মাত্র ইচ্ছা করে না। ভালো থাকুক এইসব ভালোবাসাগুলো। তোমার এই গর্তটা এত ছোট কেন? আমি ভার্জিন, তাই এটা এত ছোট। ভার্জিন মেয়েদের কি এই গর্তটা ছোট হয়? অন্য সকলের বুঝি বড় হয়? সেটা তো আমি জানি না, তবে শুনেছি ভার্জিন মেয়েদের গর্ত ছোট হয়। উফ, তোমার এই গর্তের দিকে তাকিয়ে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে এটাকে চুমু খাই। ছি,
এটাকে কি চুমু খাওয়া যায় নাকি? তোমার কি মুখে কিছু আটকায় না? তুমি আমার ভালোবাসার মানুষ, আর নিজের ভালোবাসার মানুষের সাথে কথা বলতে গেলে কি হিসেব করতে হয় নাকি? এই শুভ, তুমি এমন করে বলো না গো। আমার অদ্ভুত রকম লাগছে। আমার সামনে বের করে রাখতে সমস্যা হয়নি, আর আমি বললেই যত সমস্যা। ফাজিল মেয়ে একটা। আহ, ছাড়ো প্লিজ। লাগছে তো। শুভ নীলার কোনো কথা শুনল না। আলতো করে নীলার পেটের উপর নিজের হাত ছুঁয়ে দিল। শুভর হাতের স্পর্শ পেতেই নীলার সারা শরীরের মধ্যে অদ্ভুত শিহরণ খেলে গেল। নীলা মৃদু কম্পিত হয়ে শুভর শার্ট দুই হাতে চেপে ধরে আছে। শুভ নীলার নাভির উপর আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। আজ নীলার আর শুভর রুম ডেট। 2 বছরের রিলেশনের মধ্যে যদিও একবারও তাদের রুম ডেট হয়নি, এটাই প্রথম রুম ডেট। রুম ডেটের কথা শুনে নীলা তো পুরো ভয় পেয়ে যায়। নীলার ভয়েরও যথেষ্ট কারণ ছিল। ভালোবাসা যতটাই থাকুক না কেন, দিন শেষে তো তারা দুটি ভিন্ন মানুষ। তাদের মধ্যে কোনো প্রকার বৈবাহিক সম্পর্ক নেই। যদি শুভ তাকে জোর করে তখন কি হবে? এটা ভেবেই নীলা ভয় পাচ্ছিল। সরাসরি দুবার না করে দিলেও পর মুহূর্তে খানিকটা বাধ্য হলো সে। কি আর করবে? ভালোবাসার মানুষটির আবদার পূরণ না করলে সে কষ্ট পাবে। নীলা শুভকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, আর তার ভালোবাসার টানই নীলা ছুটে আসে শুভর কাছে। রুম ডেটে গিয়েই নীলা শুভর সাথে আলাদা একটা রুমে চলে আসে। রুমে বসতে গিয়েই আচমকা ভুল করে নীলার পেটের উপর থেকে শাড়ির আঁচলটা সরে যায়, যার কারণে নীলার নাভিটা শুভর চোখের সামনে স্পষ্ট হয়ে যায়। শুভ নীলার নাভি দেখতেই একটা ঘোরে চলে যায়। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে নীলার নাভির দিক। তারপর কি হলো তা তো দেখলেনি। শুভ নীলার নাভিতে হাত বুলিয়ে দিতে লাগলো। কিছু সময় হাত বুলিয়ে দিতেই নীলা খানিকটা বিরক্ত হয়ে যায়। দুম করে শুভর হাত নিজের পেটের ওপর থেকে সরিয়ে দিয়ে নীলা বলতে লাগলো, এসব কি হচ্ছে? তোমায় না বলেছি আমার এসব পছন্দ নয়? তোমার পছন্দ না হতেই পারে, তবে আমার তো বেশ পছন্দ। ইচ্ছে করছে ঠোঁটের পরও সেঁকে দিতে। শুভ, কন্ট্রোল করো নিজেকে। এইসব একদম উচিত নয়। আমাদের মধ্যে এখনো বিয়ের কোনো সম্পর্ক হয়নি। বিয়ের সম্পর্ক থেকে বড় সম্পর্ক আমাদের মাঝে আছে, আর সেটা হলো ভালোবাসার সম্পর্ক। প্লিজ নীলা, বোঝার চেষ্টা করো। না, আমি কিছু বুঝতে চাই না। আমার এসব একদম অপছন্দ লাগছে। আমি আসছি। নীলা কথাটা বলতেই শুভর পাশ থেকে উঠে পড়তে চেষ্টা করলো। শুভ নীলার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে নীলাকে ভীষণ অবাক করে দিয়ে দুম করে নীলার হাত শক্ত করে চেপে ধরলো। নীলা অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে আছে। কি করছে শুভ? কিছুই বুঝতে পারছে না সে। শুভ নীলার হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে নীলাকে নিজের কোলের উপর নিয়ে নিল। নীলা শুভর কোলে আসতেই শুভর মুখের উপর নীলার চুলগুলো গিয়ে পড়ল। শুভ নীলার চুলে মিষ্টি গন্ধ মন ভরে গ্রহণ করছে। নীলা ঘোর কাটিয়ে ওঠার আগেই শুভ নীলার ঘাড়ের ওপর নিজের মুখ ঘষতে লাগলো। নীলা চোখ বন্ধ করে আছে। নীলা বেশ ভালোই বুঝতে পারছে যে শুভ তাকে জোর করছে। নীলা চেষ্টা করছেও শুভকে নিজের থেকে দূরে রাখতে, শুভর কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে। তবে কোনো কিছুতেই কি লাভ হচ্ছে না। শুভ নীলার কোমর ধরে আছে। শুভর স্পর্শে নীলার মনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা কাজ করতে লাগলো। নীলা যেন নিজের উপর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। শুভ নীলার ঘাড়ে গলায় পাগলের মতো চুমু খেয়ে চলেছে। নীলা চোখ বন্ধ করে শুভকে উদ্দেশ্য করে কাপা কাপা গলায় বলতে লাগলো, শুভ প্লিজ, এমন করিও না। আমার সারা শরীরের মধ্যে অদ্ভুত অনুভূতি কাজ করছে। এই অদ্ভুত অনুভূতি কাজ করার মানে কি জানো তুমি? আমার প্রত্যেকটা স্পর্শ তোমার মনকে রাঙিয়ে দিচ্ছে। ঝড় তুলতে চাইছে তোমার মনে। এবার তো একটু বোঝো। কিন্তু এটা তো ঠিক না শুভ। এটাকে পাপ বলে। আজ আমাদের মাঝে কিছু হয়ে গেলে পরে যদি আমায় আর তোমার ভালো না লাগে, তখন কি করব আমি? আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তোমার কি তোমার শুভর উপর একটু ভরসা ও বিশ্বাস নেই? তোমার শুভ কি কোনোদিন তোমায় অস্বীকার করতে পারে? তোমার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, তবে একটা কথা আমার ভয় করছে খুব। মুখ আর মানুষ চেনা এক কথা নয়। তুমি চিন্তা করিও না, সব ঠিক করে দিব আমি। শুভ নিজের কথায় নীলাকে ভুলিয়ে নিল। আজ শুভর মন পূর্ণতার নেশায় আসক্ত হয়ে আছে। খুব বেশি করে নীলাকে নিজের কাছে পেতে চায় শুভ। এতটা কাছে যে তাদের মাঝে 1 ইঞ্চিও দূরত্ব শুভ সহ্য হচ্ছে না। নীলা আর কিচ্ছু বলতে পারল না। শুভর প্রতি তার অগাধ বিশ্বাস আছে। শুভ আর যাই করুক না কেন নীলাকে কখনো ঠকাতে পারে না। নীলাও আর বাধা দিল না। শুভর প্রত্যেকটা স্পর্শে সমানভাবে রেসপন্স করলো নীলা।
শুভ নীলার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। নীলা কিছু সময় নিশ্চুপ থাকার পর নিজেকে আর সামলাতে পারল না। শুভর সাথে সেও পাগলের মতো আদর করতে লাগলো। দুজন যেন একে অপরের মাঝে ডুবে যেতে ব্যাকুল হয়ে আছে। শুভ নীলার শরীর থেকে একটু একটু করে সমস্ত পোশাক খুলে ফেলে দিল। নীলা এখন শুভর সামনে উন্মুক্ত হয়ে আছে। উন্মুক্ত নীলাকে দেখে শুভর চোখে মুখে এক অজানা নেশার ছাপ স্পষ্ট হয়ে গেল। নীলা বুঝতে পেরে গেছে যে তার প্রিয়জনের আসলে এখন কি চাই। নীলা নিজেকে সম্পূর্ণভাবে শুভর সামনে তুলে ধরল। দুজন পূর্ণতার নেশায় মেতে উঠল। কিছু সময়ের জন্য তারা ভুলেই গেছে যে তারা যেটা করছে সেটা ভালোবাসা নয়, নিছক আকর্ষণ মাত্র। নীলা আর শুভ একে অপরের মাঝে সম্পূর্ণভাবে হারিয়ে গেল। পাগলের মতো আদর করতে থাকলো দুজন দুজনকে। আদর পর্ব শেষ হলো প্রায় ঘন্টাখানেক পরে। নীলা ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে আছে। নিজের নগ্নতা ঢাকার বিন্দু মাত্র শক্তিও যেন তার শরীরে নেই। শুভ ক্লান্ত হয়ে গেছে। নীলার বুকের ওপর মাথা রেখে শুয়ে আছে সে। নিশ্চুপ হয়ে কিছু সময় দুজন একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকার পর সকল নীরবতা ভেঙে শুভ নীলাকে উদ্দেশ্য করে বলল, চুপ করে আছো কেন? কি হয়েছে? কিছু হয়নি। আমার মাথা ও সারা শরীর ব্যথা করছে ভীষণ। হুম, ভার্জিন মেয়েদের একটু ব্যথা হবেই। পেইন কিলার খেয়ে নিলেই ব্যথা কমে যাবে। হুম। আচ্ছা, তুমি তবে একটু রেস্ট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। শুভ কথাটা বলতেই নীলার উপর থেকে উঠে যায়। শুভ উঠে পড়তেই নীলা চাদর টেনে নিয়ে নিজের শরীর ঢেকে নিল। মনের মধ্যে এতক্ষণ কোনো প্রশ্ন উদয় না হলেও এখন অনেক প্রশ্ন মনের মধ্যে উদয় হয়েছে অধরার। মনের মধ্যে এতক্ষণ কোনো প্রশ্ন উদয় না হলেও এখন অনেক প্রশ্ন মনের মধ্যে উদয় হয়েছে নীলার। বারবার মনে হচ্ছে শুভ শুধু তাকে শারীরিকভাবে ভোগ করার জন্য এমন ভালোবাসার নাটক করছে। মন থেকে নীলাকে শুভ ভালোবাসে না। কিন্তু যদি শুভ নীলাকে মন থেকেই ভালো না বাসে তবে সেটা তো শুভর আচরণে প্রকাশ পেত। এমন কিছু তো নীলার চোখে পড়েনি। নীলা আর কিচ্ছু ভাবতে পারছে না। নিজের সব থেকে দামি সম্পদ, নিজের সম্মান আজ বিসর্জন দিতে হয়েছে ভালোবাসার কাছে। নিজের কাছে নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে তার। নীলার অজান্তেই চোখের কোণে পানি এসে জমা হলো। শুভ ফ্রেশ হয়ে এসে নীলাকে ঠায় শুয়ে থাকতে দেখে বলল, কি হলো, এখন শুয়ে আছো যে? ফ্রেশ হবে না নাকি? নীলা নিশ্চুপ। শুভর প্রশ্নের কোনো উত্তর সে দিল না। শুভ আর বুঝতে বাকি নেই যে নীলার মনটা খারাপ হয়ে গেছে। শুভ নীলার দিকে এগিয়ে এসে নীলার কপালে হাত রেখে বলল, দেখো নীলা, আমরা একে অপরের জন্য জন্মেছি। আমাদের মাঝে কোনোদিন বিচ্ছেদ নামক কোনো শব্দ আসবে না, তুমি আমায় বিশ্বাস করতে পারো। হুম। এখনো মন খারাপ করে আছো? আরে যেটা একটা না একটা দিন হবার ছিল সেটা আজ হয়ে গেল, এতে কষ্ট পাওয়ার মতো কি আছে? কষ্ট পাচ্ছি না, ঠিক আছি আমি। আচ্ছা, তবে চলো ফ্রেশ হয়ে নাও, বাড়ি ফিরতে হবে তো নাকি? হুম, আসছি, ওয়েট করো। নীলা বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। বিছানা থেকে নীলা উঠে পড়তেই শুভর চোখ বিছানার উপর পড়ল। খানেক জায়গায় রক্তের দাগ লেগে আছে। রক্তের দাগগুলো দেখে শুভর মনটা খারাপ হয়ে যায়। আসলে নীলার সাথে এত জোর করে এই কাজটা করা উচিত হয়নি তার। মেয়েটার মনটা একদম নরম, বেশি কিছুর প্রয়োজন না। একটু ভালোবাসাই তো চেয়েছে সে, শুধু শুধু কষ্ট দিয়ে ফেললাম। কথাটা আপন মনে বলল শুভ। নীলা ফ্রেশ হয়ে বাইরে আসতেই শুভ নীলার দিকে এগিয়ে যায়। নীলা ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতে পারছে না, হয়তো তার শরীর একটু অসুস্থ হয়ে আছে। শুভ নীলার কোমর ধরে আলতো করে খুঁড়িয়ে খুঁড়িয়ে নীলাকে রুম থেকে নিয়ে সোজা চলে আসে গাড়িতে। শুভ নীলাকে গাড়িতে বসিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। কিছু দূর ড্রাইভ করতেই শুভ দেখতে পেল রাস্তার পাশে একটা ফার্মেসির দোকান খোলা আছে। শুভ গাড়িতে সাইডে পার্ক করে গাড়ি থেকে নেমে পড়ল। গাড়ি থেকে নেমে শুভ নীলার জন্য পেন কিলার, কিছু মেডিসিন ও প্রোটেকশন পিল নিয়ে নিল। অতঃপর গাড়িতে এসে নীলাকে মেডিসিনগুলো দিল। নীলা মেডিসিনগুলো হাতে নিয়ে প্রশ্নসূচক কণ্ঠে শুভকে বলল, এইসব কিসের মেডিসিন? এটা হলো পেইন কিলার, ব্যথা কমে যাবে। আর এটা হলো সেফটি পিল, এটা নিলে বেবি আসবে না। শুভর কথাটা শুনে হয়তো নীলার একটুও পছন্দ হয়নি। নীলার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। নীলা গম্ভীর কণ্ঠে শুভকে উদ্দেশ্য করে বলল, তার মানে তুমি চাও না আমি তোমার বেবির মা হয়ে যাই? তাই তো এই পিল নিয়ে এসেছো, ঠিক বললাম তো? আরে পাগলি, এমন না, বিয়ের পর বেবি নিব। এখন এটা সেফটি হিসেবে কাজ করবে। প্রয়োজন নেই। আমাদের ভালোবাসার কারণেই আজ যখন আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়েছে, তখন আমি চাইছি এটাই আমাদের ভালোবাসার অংশ হয়ে পৃথিবীতে আসুক। নীলার কথাটা শুনে শুভ আর কিচ্ছু বলল না। মুচকি হাসি দিয়ে নীলার হাত থেকে সেফটি পিল নিয়ে গাড়ির দরজা দিয়ে ফেলে দিল।
নীলাকে উদ্দেশ্য করে শুভ মৃদু কণ্ঠে বলল, সমস্যা নেই, তোমার ইচ্ছে মানে আমার ইচ্ছে, এইসবের কোনো দরকার নেই। খুব শীঘ্রই আমরা এক হয়ে যাব, অপেক্ষা করো। শুভ কথাটা বলতেই গাড়ি স্টার্ট করলো। নীলাকে নীলার বাড়িতে ছেড়ে দিয়ে শুভ নিজ বাড়িতে চলে যায়। নীলার সাথে শারীরিক সম্পর্ক হবার পর শুভ আর আগের মতো নীলার সাথে কথা বলে না। নীলা কল করলে শুভ বারবার এক কথাই বলে, বিজি আছে সে। নীলা বুঝতে পারল না কিছু। হঠাৎ করে তার ভালোবাসার মানুষটির এমন পরিবর্তন নীলাকে ভাবিয়ে তুলছে ভীষণ। নীলার এতটুকু তো বেশ বুঝতে পারছে যে শুভ তাকে এড়িয়ে চলছে, অবহেলা করছে। তবে বেহায়া মন বারবার তার কাছেই ফিরে যায়, যার কাছে তার কোনো মূল্য থাকে না। নীলা সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে কাটায়। একটু একটু করে নীলা যেন ডিপ্রেশনে আক্রান্ত হয়ে পড়েছে। একদিন দুম করেই নীলার প্রচন্ড বমি হতে লাগলো। নীলা দ্রুত প্রেগন্যান্সি টেস্ট করাতেই বুঝতে পারলো নীলা মা হতে চলেছে। নীলা বুঝতে পারছে না যে সে এই সংবাদে খুশি হবে নাকি দুঃখ পাবে, কারণ নীলার গর্ভেতেই সন্তান একটু একটু করে বড় হয়ে উঠছে। সেই সন্তানের বাবা তো তার মাকে স্বীকার করতে প্রস্তুত নয়, সেখানে এই বাচ্চাটাকে কি করে স্বীকার করবে? নীলা কিছু ভেবে না পেয়ে শুভকে কল করলো। দুবার রিং হতেই শুভ কলটা পিক করলো। কলটা পিক করতেই ওপার থেকে নীলা শুভকে উদ্দেশ্য করে বলল, শুভ, আমি মা হতে চলেছি। ওয়াও, গুড নিউজ। মিষ্টি কোথায়? শুভ, আমি মজা করছি না, সত্যি বলছি। একটু আগেই টেস্ট করে জানতে পারলাম। তো আমি কি মজা ভেবেছি নাকি? আর তুমি প্রেগনেন্ট, তো আমার কি হয়েছে? তোমার কি হয়েছে মানে? মাথা ঠিক আছে তো তোমার? কি সব পাগলের মতো বলছো? কি সব বলছি মানে? আমার মাথা আর আমি সব ঠিক আছে। তুমি বলো কি জন্য আমায় কল করেছো? শুভ, এই সন্তানটা আমাদের, আর এই নিউজটা আমাদের খুশির খবর নিয়ে আসছে। আর তুমি কিনা বলছো তোমার তাতে কি? ওয়েট, এই সন্তান আমাদের মানে? একদম অন্যের পাপের বোঝা আমার উপর চাপিয়ে দিবে না। এই সন্তান আমার না। শুভর কথাটা শুনে যেন নীলার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। নীলা অবাক হয়ে যায় শুভর কথাটা শুনে। শুভ আজ নিজের সন্তানকে অস্বীকার করে বলছে এই সন্তান তার নয়। নীলার গলা শুকিয়ে গেছে। নীলা শুকনো গলায় শুভকে উদ্দেশ্য করে বলল, তার মানে কি বলতে চাও তুমি? আমি অন্য কারোর সাথে ফিজিক্যাল রিলেশন করে এই বাচ্চাকে গর্ভে নিয়েছি? সবকিছু তো আর আমার বলাই হবে না, এমনটা হতেও তো পারে। যাই হোক, তোমার ভালোর জন্য আমার একটা মেসেজ হলো যে তুমি এই বেবিকে নষ্ট করে ফেলো। এতে করে তোমার লাইফে আর কোনো ধরনের পেইন আসবে না। শুভর কথাটা শুনে নীলার চোখ থেকে আপনা আপনি পানি টপ টপ করে গড়িয়ে পড়তে লাগলো। নীলা নিজেকে শান্ত করতে পারছে না। বুকের মধ্যে অদ্ভুত রকম কষ্ট হচ্ছে তার। নিজের ভালোবাসার মানুষটিকে সবকিছু উজাড় করে দেওয়ার পর আজ সেই ভালোবাসার মানুষটি তাকে নিয়ে, তার চরিত্র নিয়ে কথা বলছে। শুভর কথাগুলো কোনোভাবেই যেন নীলা সহ্য করতে পারছে না। নীলা খানিকটা শক্ত গলায় শুভকে উদ্দেশ্য করে বলল, বাহ, অসাধারণ উপহার দিলে তুমি। তোমার আর আমার ভালো চাইতে হবে না। আমি আমার ভালো ঠিক বুঝে নিব। ভুলটা আমার ছিল, সমাধানও আমার করা লাগবে। ভালো থেকো তুমি। নীলা কথাটা শেষ হতেই দুম করে কলটা কেটে দিল। ফোনটা সুইচ অফ করে দিয়ে নীলা বালিশের সাথে মুখ চেপে কান্না করতে লাগল। নিজের জীবনের আজ শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নীলা একটা ভুলের কারণে আজ দুটি জীবন নষ্ট হতে চলেছে। নীলা কোনোভাবেই নিজের মনকে বোঝাতে পারছে না যে শুভ তার সাথে প্রতারণা করেছে। মেয়েরা আসলেই বোকা। একটু ভালোবাসা পাবার লোভে তারা নিজের সব কিছু দিয়ে দিতে পারে, আর দিন শেষে প্রতারিত হয়। নীলা কান্না করছে। হঠাৎ করে শুভ অনুভব করলো কারো একটা হাত নীলার কাঁধের উপর পড়ছে। নীলা মুখ ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখতে পায় শুভকে নিজের রুমে দেখে নীলা চমকে যায়। নীলা প্রশ্নসূচক কণ্ঠে বলে উঠল, তুমি আমার রুমে কি করছো? আচ্ছা, তোমায় নিয়ে যেতে এসেছি, তাও নিজের স্ত্রী করে। অনেক তো কাজ করলাম, এখন নিজের পরিবারকে সময় দেওয়ার পালা। মানে কি সব বলছো তুমি? একটু আগে তো বললে আমার চরিত্রে। দৌড় পাকলি, মজাটাও দেখি বোঝো না তুমি। আমি তো তোমায় একটু কষ্ট দিতেই এমন কথা বলেছি। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আব্বু আম্মু কথা বলছে বাহিরে। অতঃপর শুভর কথায় নীলার বুকে প্রাণ ফিরে এলো। ভালোবাসার মানে আশ্বাস নয়, ভালোবাসার মানে বিশ্বাস। বিশ্বাসের উপর ভর করে ভালোবাসা টিকে থাকে। এই চলুন না, আজ রাতে আমরা দুজন মিলে একটু খেলি। এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? ঠিক আছে, কিন্তু কি খেলবে? ওই খেলাটা। কোন খেলাটা? আরে যেটাই আপনি আমারটা খাবেন আর আমি আপনারটা খাবো। মিলির কথাটা শুনে মাহির চমকে গেল। হঠাৎ করে মিলি এই খেলাটা এতদিন পর খেলতে চাইলো কেন? মাহির বুঝতে পারছে না।
বিয়ের প্রায় 2 মাস হয়ে গেছে, এখনো মিলি মাহিরের মাঝে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। যদি মাহির চেষ্টা করে মিলির সাথে কিছু একটা করতে, ঠিক তখনই মিলি সরাসরি মাহিরের সাথে একটা সিন ক্রিয়েট করে ফেলে। মাহির তো এটাই বুঝতে পারে না যে মিলি কেন এমন করে। লোকলজ্জার ভয়ে মাহির হয়তো মিলিকে জোর করে না ঠিক, তবে মনে মনে মাহির এটাই চায় মিলির সাথে যেন তার স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়। মাহির কিছু সময় চুপ থেকে অতঃপর মিলিকে উদ্দেশ্য করে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বলল, মিলি, তুমি সত্যি বলছো তো ওই খেলা খেলবে? আপনাকে মিথ্যা কেন বলবো আমি? আমি সত্যি বলছি, চলুন খেলা শুরু করি। উফ মিলি, আমি তো বিশ্বাস করতে পারছি না তোমার কথাটা। আহ, কত বছরের স্বপ্ন আমার আজ পূর্ণ হবে, ভাবতেই কেমন কেমন যেন লাগছে। হায় আল্লাহ, বলেন কি? আগে কখনো খেলেননি নাকি? এমন করছেন মনে হচ্ছে এটাই জীবনে প্রথম। ধুর, তুমিও না কি যে বলো। আমি এর আগে খেলবো কার সাথে? আমি এমন ছেলে না, ওকে। আমি পরনারীর দিকে কখনো খারাপ দৃষ্টিতে তাকাইনি। আর বলছো আমি কি না খেলবো? হয়েছে হয়েছে, আপনি যে কত সাধু তা আমার জানা আছে। এখন কথা না বাড়িয়ে রেডি হয়ে নিন, খেলবো আমরা। 2 মিনিট সোনা, আমি এমনিতেই খেলার জন্য সবসময় রেডি হয়ে থাকি। এই নাও, একদম রেডি হয়ে গেলাম। মাহির কথাটা বলতেই নিজের শার্টের বাটন খুলে শার্টটা সোফার উপর ছুঁড়ে দিল। মিলি মাহিরের বডির দিকে তাকিয়ে আছে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে। মাহির শার্ট খুলে মিলির দিকে এগিয়ে আসলো। মিলি ভ্রু কুঁচকে মাহিরের দিকে তাকিয়ে আছে। মাহির মিলির দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে দিয়ে বলল, খেলার আগে তো প্রিপারেশন নিতে হয়, তাই নিয়ে নিলাম আর কি। তুমিও খুলে নাও। খেলার আগে কি খুলতে হয়? জামা কাপড় খুলতে হয় আর কি। আমি শুনেছি খেলার আগে খুলতে তো হয় ঠিক, তবে সেটা হলো লুডুর কোর্ট। আপনি কোন খেলার কথা বলছেন? এই ওয়েট ওয়েট, তুমি কি খেলার কথা বলছো? একটু পরিষ্কার করে বলো তো। আমি তো তোমার কথাই বুঝতে পারছি না। আমি লুডো খেলার কথা বলছি। মানে, এতক্ষণ ধরে তুমি এই লুডো খেলার কথা বলেছো আর আমি কি না? হুম, আপনি কি না কি। মিলি ভ্রু কুঁচকে কথাটা বলতেই মাহির কিছু সময় মাথাটা নিচু করে রেখে অতঃপর মাহির মিলির কাছে এসে বসলো আর মিলির হাত ধরে বলতে লাগলো, দেখো মিলে, আমার না ভীষণ ইচ্ছে করছে সব স্বামী স্ত্রী যা যা করে ওইসব করতে। তোমার কি কোনো ফিলিংস নেই? সবাই কি করে, আর আমার মধ্যে তো অনেক ফিলিংস আছে। বলুন আপনি কি করে আপনাকে ফিলিংস দেখাবো আমি? দেখো কি কি করে, তুমি শুধু চুপ করে আমার আদরগুলো অনুভব করো। বলুন আপনি কি করে আপনাকে ফিলিংস দেখাবো আমি? মাহির কথাটা বলতেই মিলির কোমর ধরে আলতো করে মিলিকে নিজের কাছে টেনে নিল। মিলি চুপ হয়ে মাহিরের দিকে তাকিয়ে আছে। মাহির মিলির ঠোঁটের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকালো। মিলির ঠোঁটজোড়া এতটা সুন্দরভাবে মাহিরের দিকে তাকিয়ে আছে যে মনে হচ্ছে কোনো গোলাপের পাপড়ি সদ্য ফুটেছে। মাহির মিলির ওই রসালো ঠোঁটের দিকে নিজের ঠোঁটজোড়া এগিয়ে নিয়ে যেতেই মিলি দুম করে মাহিরকে সজোরে একটা ধাক্কা মেরে দিল। মিলির ধাক্কা খেয়ে মাহির খানিকটা দূরে সরে যায় মিলির কাছ থেকে। মাহির মিলির দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকাতেই মিলি রাগে গজগজ করতে করতে মাহিরকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, ছি, আপনাকে আমি কতটা ভালো মানুষ মনে করেছিলাম, অথচ আপনিও এতটা নোংরা হবেন আশা করতে পারিনি আমি। মিলি, আমি নোংরামির কি করলাম? আমি তো তোমায় ভালোবাসি আর তোমায় আদর করতে চাইছি। এতে নোংরামি কোথায় পেলে? আপনি যেটাকে ভালোবাসা বলছেন সেটা আসলে নোংরামি। এটা আমি খুব ভালো করে জানি। পুরুষ মানুষ কাছে আসা মানেই পাপ। আপনি আমার কাছে, আপনি আমার সাথে এইসব কাজ করার চেষ্টা করছেন, আমায় পাপের ভাগী করতে চাইছেন। মানে কি সব বলছো? স্বামী স্ত্রী এইসব করবে না তো কি করবে? আর আমার বাবা মা আর তোমার বাবা মাও তো এইসব করেছে। এতে পাপের কি আছে? মাহিরার কথাটা হয়তো মিলির একটুও ভালো লাগেনি। মিলির চোখজোড়া হঠাৎ করে রক্তবর্ণ ধারণ করে নিল। মাহির মিলির ঠোঁটের দিকে তাকিয়ে ভয় চুপসে গেল। বুঝে উঠতে পারল না যে সে কি এমন বলেছে যার কারণে মিলির এতটা রাগ উঠে গেছে। মাহির একটা ঢোক গিলে মিলিকে ভয়ে ভয়ে কণ্ঠে বলল, মিলি, তোমার চোখ জোড়া এমন হয়ে আছে কেন? আমি কি কিছু খারাপ বলেছি? চুপ, একদম চুপ। আপনি এতটা অসভ্য লোক, ছি। আপনি কিনা আমার বাবা মাকে নিয়ে বাজে কথা বললেন। আপনি এতটা লুচ্চা একটা লোক, ছি। মিলি, কি বলছো জানো তুমি? স্বামী স্ত্রী এইসব করে, এটা কোনো পাপ না। বিয়ের পর স্বামীর সাথে কিছু করাকে পাপ বলে না, একটু তো বোঝার চেষ্টা করো। আপনি আমায় বোকা পেয়েছেন। খুন বিয়ের আগে করলে ফাঁসি হবে, আর বিয়ের পর করলে বুঝি হবে না? আপনি আমায় যা বোঝাবেন আমি তাই বুঝবো, তাই না? মিলি রে মিলি, আমি তোরে কেমনে বুঝে? এখন তুই যেটা বলছিস সেটা পাগলের মতো কথা। স্বামী স্ত্রীর ভালোবাসার আরেক নাম পূর্ণতা।
শারীরিক সম্পর্ক না হলে আমাদের কোনো দিন বেবি আসবে না, আর না আসবে সংসারের শান্তি। এইবার তো বুঝো। মাহিরের কথাটা শুনে মিলি কান্না করে দিল। মাহির যথেষ্ট রেগে আছে। আর বিয়ের পর থেকে মিলির এসব ফালতু কথা সহ্য করে চলেছে মাহির। আর কত সহ্য করবে সে? বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে যদি কোনো সম্পর্ক নাই থাকে তবে বিয়ে করার কি আছে? মিলিকে কান্না করতে দেখে মাহির অবাক হয়ে যায়। হঠাৎ করে আবার কি হলো এই মেয়ের যে কান্না করতে লাগলো? মাহির মিলিকে উদ্দেশ্য করে বলল, এই আবার কি হলো তোমার? কান্না কেন করছো? মিলি মাহিরের কথায় কোনো উত্তর দিল না। এই ধ্যানে কান্না করেই যাচ্ছে। মিলির কান্না দেখে মাহিরের মনে মনে রাগ হতে লাগলো। এখনই মিলির কান্নার শব্দ অন্য সবাই শুনতে পাবে আর এখানে ছুটে আসবে। মাহির নিজের মাথাকে একটু শান্ত করে মিলিকে উদ্দেশ্য করে বলল, দেখো মিলি, কান্না করিও না প্লিজ। তুমি এমনভাবে কান্না করলে এখনই কেউ চলে আসবে। প্লিজ কান্না করিও না। কান্না করবো না তো কি করব? আপনি আমায় বকেছেন। আমি আর এই বাড়িতে থাকবো না। আমি এক্ষুনি আমাদের বাড়িতে চলে যাব। চলে যাবে মানে? কেন চলে যাবে? আমি কি করেছি? আপনি আমার সাথে অসভ্যতামি করেছেন। প্রতি রাতে আমার সাথে বাজে কাজ করার জন্য আমায় ফোর্স করেন। আমি আর আপনার সাথে থাকবো না। মিলির কথাটা শুনে মাহিরের ইচ্ছে করছে মিলিকে খেয়ে ফেলতে, কিন্তু এখন আর মিলিকে কিছু বলা যাবে না, নয়তো মিলি সত্যি সত্যি চলে যাবে। মাহির নিজের মাথাকে ঠান্ডা করে মিলিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মিলি, আমি দুঃখিত। আমায় ক্ষমা করে দাও। আর কখনো আমি এইসব নিয়ে বাড়াবাড়ি করব না, প্রমিস। আপনার কথা আমি বিশ্বাস করি না। আমি চাই আপনিও আমার মতো ভালো হয়ে যান, পাপ থেকে নিজেকে দূরে রাখুন। অথচ আপনিও কিনা সেই এক পাপ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আমি আর কি করে আপনাকে বোঝাই বলুন তো? আর কিছু বোঝাতে হবে না, আমি সব বুঝতে পেরে গেছি। সত্যি আর কখনো আমি কিছু করব না। কথাটা মাথায় থাকে যেন। থাকবে থাকবে, মাথায় মনে প্রাণে সব জায়গায় লেগে থাকবে। মিলির জন্য মাহিরের বাসর রাত তো শেষ হলোই, সেই সাথে শেষ হলো মাহিরের সাংসারিক জীবন। মাহির নিজেও জানে না এই মেয়ের মাথায় কি সমস্যা আছে। নিজের স্বামীকে সন্তুষ্ট রাখাটা প্রত্যেক নারীর পরম কর্তব্য। সেইখানে মিলি কিনা নিজের স্বামীকে বারবার নিজের থেকে দূরে রাখতে ব্যস্ত। মাহির এক বুক হতাশা নিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা মাহিরের ঘুম ভাঙলো মিলির চিৎকারে। মিলি চিৎকার করে মাহিরকে ডাকছে। মিলির চিৎকারের শব্দে মাহির হকচকিয়ে বিছানা থেকে উঠে পড়ল। মিলির দিকে চোখ কচলাতে কচলাতে তাকিয়ে বলল, মাহির। কি হয়েছে? এত সকাল সকাল এমন করে চিৎকার করছো কেন? বাড়িতে কি তোর পড়েছে নাকি? চোর না, ডাকাত পড়েছে। আপনার ঘুম এত গভীর কেন? আমি মরে গেলেও তো আপনার ঘুম ভাঙবে না। হয়েছে, এখন হেয়ালি না করে সরাসরি বলো কি হয়েছে। আমি না আজ একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি। এই আপনাকে বলতে ছুটে এসেছি। সকাল সকাল আবার কি ঘটিয়ে ফেলেছো? আমাকে না আম্মু বলেছে আমাদের বেবি কবে হবে। আমি বলে দিয়েছি খুব তাড়াতাড়ি আসছে বেবি। ঠিক বলেছি না? কি আসবে আমি শুনতে পাইনি, আবার বলবে। আরে লজ্জার কথা, আপনি এমন করে বললে কি করে আমি বলবো বলুন? বলেছি বেবি আসবে। এত বড় মিথ্যা বললে তুমি। এখন পাপ হবে না মিথ্যা বললে? আমি মিথ্যা কেন বলবো? আমাদের কি বেবি আসবে না নাকি? আজব লোক একটা। বেবিটা আসবে কি করে সেটা আমায় বলবে? ও মা, সবার যেমন ভাবে আসে ঠিক তেমন ভাবেই আসবে। সবার যেমন ভাবে আসবে তেমন ভাবে আসবে মানে? সবার মতো কি আমাদের মাঝে কিছু হয়েছে? হয়নি মানে? আপনার সাথে আমার বিয়ে হয়েছে, তো বেবি কেন আসবে না? ওরে আল্লাহ, কোন বিপদে আমায় ফেললে তুমি! তুলে নাও আমায়। এই মেয়েটা আমায় পাবনা না পাঠিয়ে শান্ত হবে না। আরে আপনি এত ওভার রিয়েক্ট করছেন কেন? বেবি আল্লাহ দিবে, শুধু মন থেকে আল্লাহর কাছে চাইতে হবে। আচ্ছা মিলি, আল্লাহ বেবি দিবে সেটা আমি বিশ্বাস করলাম, কিন্তু আল্লাহ তো তখনই আমাদের কথা শুনবে যখন আমরা বেবি হবার আমল করব, তাই না? আমল তো আমি জানি। মন থেকে একদম পবিত্র হয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিরাশ করবেন না। হ্যাঁ বুঝেছি আমি। আল্লাহর কাছে চাইতে থাকো মন প্রাণ দিয়ে। আল্লাহ দিবে বেবি, কিছু করতে হবে না বেবির জন্য। মাহির কথাটা বলে কাঁথা মুখে পেঁচিয়ে শুয়ে পড়ল। মিলি মুচকি মুচকি হাসছে। এইবার তার বেবি আনতে হবে, আর তার জন্য তাকে ভীষণ রকম পরিশ্রম করে আল্লাহর কাছে মন থেকে চাইতে হবে। মিলি অজু করে এসে নামাজ পড়তে লাগলো, আর মাহির ঘুমাতে লাগলো। দেখতে দেখতে কেটে যায় 3 মাস। আল্লাহর অশেষ রহমতে মিলি এখনো মা হতে পারেনি, কারণ মা হবার জন্য যা করতে হয় সেটা মিলির কাছে পাপ। সো আল্লাহ কি করে দিবে? মিলির মন খারাপ, বেবি হচ্ছে না দেখে মিলির মাথায় আগুন জ্বলছে। এত ভালো করে আল্লাহর কাছে বলল, তবু আল্লাহ কেন দিল না? মিলি বুঝতে পারছেন। সকালবেলা মাহির অফিসে বের হবার সময় হুট করে মাহিরের সামনে চলে আসে মিলির বাবা মা। নিজের শ্বশুর শাশুড়িকে দেখে মাহির একটু অবাক হবার পাশাপাশি ভীষণ খুশিও হয়। মাহির তাদের সালাম দিয়ে বলল,
আব্বা আম্মা, আপনারা হঠাৎ করে এখানে? আমায় কল করতেন, আমি নিজেই আপনাদেরকে নিয়ে আসতাম। না, সমস্যা নেই বাবা। তুমি কি অফিস যাচ্ছ? জি আব্বা, আমি অফিসেই বের হচ্ছিলাম। না বাবা, আসলে তোমার সাথে একটু কথা ছিল আমাদের, যদি একটু। জি আব্বা বলুন, কি কথা বলবেন? আসলে অনেকদিন হলো তোমাদের বেবি হচ্ছে না, তো আমরা চাইছি যে মিলিকে নিয়ে আমাদের বাড়ি গিয়ে দেখি কি হয়। তোমার শাশুড়িরও এই একই ইচ্ছা। আচ্ছা আব্বা, ঠিক আছে, নিয়ে যান। আমি আসছি তাহলে। ঠিক আছে বাবা, সাবধানে যাবে। মাহির তাদের সাথে কথা বলা শেষ করে অফিসের জন্য বেরিয়ে যায়। মাহির বেশ ভালো করেই জানে মিলিকে যেখানেই নিয়ে যাওয়া হোক না কেন কোনো লাভ হবে না, কারণ বেবি হবার জন্য যে দুটি মানুষকে এক হতে হয়, দুজনের মধ্যে একটা সম্পর্ক থাকতে হয়, সেটা মাহির আর মিলির মধ্যে নাই। তো কোনো কিছুতেই কিচ্ছু হবে না। মাহির অফিস থেকে বাড়ি ফিরতেই দেখতে পায় মিলি মন খারাপ করে বসে আছে। মিলিকে বাড়িতে দেখে মাহির চমকে যায় ভীষণ, কারণ মিলির তো ওদের বাড়িতে থাকার কথা, সেখানে মিলি এখনো তার বাড়িতে, তাও আবার মন খারাপ করে। মাহির মিলির কাছে এসে কৌতূহলী হয়ে বলল, মিলি, কি হয়েছে? মন খারাপ করে আছো কেন? তোমার না ও বাড়িতে যাওয়ার কথা ছিল? আমি কোথাও যাব না, আমি আপনার সাথেই থাকবো এই বাড়িতে। তা ঠিক আছে, কিন্তু কি হয়েছে? মন কেন খারাপ তোমার? মাহিরের কথাটা শেষ হবার আগেই মিলি দৌড়ে এসে মাহিরকে শক্ত করে জড়িয়ে ধরল। মাহির খানিকটা অবাক হয়ে যায় মিলির এমন কাজে। মিলি মাহিরকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মাহির মিলিকে খানিকটা শক্ত করার চেষ্টা করে বলতে লাগলো, মিলি, কান্না কেন করছো? কি হয়েছে বলো আমায়। আচ্ছা, এমনভাবে কান্না করলে কি একটু ভালো দেখাবে তোমায়? আমায় আজ মন ভরে কান্না করতে দিন, আমি অনেক কান্না করতে চাই। কিন্তু কেন? হুট করে কারণ ছাড়াই কি কেউ কান্না করে বলো? আমি জানি না কে করে আর না করে, তবে আমি করব। পাগলি একটা। আচ্ছা বলো, তোমার কান্নার কারণ কি? আমি বিয়ের পর থেকে একটা ভুল ধারণা মনের মধ্যে পোষণ করে আপনাকে অনেক অনেক কষ্ট দিয়েছি। হয়তো আমার কাজের জন্য আমি কখনো ক্ষমা পাবো না। কষ্ট কোথায় দিয়েছো? সব ঠিক আছে তো? আপনি আর একটাও কথা বলবেন না। কষ্ট দিয়েছি কি দেইনি তা আমি জানি। আপনি আমায় ক্ষমা করে দিন, আর কখনো আপনাকে কষ্ট দিব না আমি, প্রমিস। হুম, সেসব ঠিক আছে, কিন্তু হয়েছেটা কি? বিয়ের পর আমি যেটাকে পাপ বলতাম সেটা পাপ নয়, সেটাই আসল ভালোবাসা। এটা আমি এত পরে বুঝতে পেরেছি। আমার বেবি লাগবে, আপনার আদর লাগবে, আপনার ভালোবাসা লাগবে। প্লিজ আমায় ক্ষমা করে দিয়ে নিজের বাহু ডোরে আঁকড়ে নিন। হুম, পাগলি একটা। আমি তো আগেই বলেছিলাম এটা পাপ না, বরং ভালোবাসা। হুম, আমায় বোঝার ভুল ছিল, আমায় ক্ষমা করে দিন না প্লিজ। কান্না বন্ধ করো। আমি কখনো তোমার কাছে কষ্ট পাইনি, আর যখন কষ্ট পাইনি তখন ক্ষমা করার কি আছে? আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। মাহির মিলিকে শক্ত করে নিজের বাহু ডোরে আঁকড়ে ধরল। আজ আর তাদের দুজনের মাঝে বিন্দু মাত্র দূরত্ব নেই। দুটি হৃদয় ও মন আজ একসাথে। আপনি আমার দুধে হাত দিচ্ছেন কেন? আমি আম্মুকে বলে দিব। যাকে ইচ্ছা বলো, তোর দুধ ধরতে আমার ভীষণ ভালো লাগে। আমার দুধ ধরতে আপনার ভালো লাগলেই আপনি ধরবেন নাকি? হুম, আমার ভালো লাগলে আমি ধরবো। আচ্ছা, তোর দুধটা এত গরম কেন? যে গরম পড়েছে সবকিছু গরম হয়ে যাচ্ছে। আর এটা তো দুধ, গরম তো হবেই। গরমকাল দেখে কি এত গরম হয়ে যাবে নাকি? এই দুধ ধরতে মনে হচ্ছে হাতে ফোসকা পড়বে আমার। তাহলে ধরেছেন কেন? ছেড়ে দিন না। আপনি যদি এখন আমার দুধের উপর থেকে হাত না সরান, তাহলে আমি চিৎকার করে কান্না করব। হুম। রিমির কথা শুনে রাজ হেসে ফেলল। একটু দুধের উপর হাত দিয়েছে দেখে মেয়েটা কত কথা শোনাচ্ছে রাজকে। রাজ কি এত সহজেই রিমিকে শান্তিতে থাকতে দিবে নাকি? রাজও রিমির দুধ ধরে রেখেছে। রিমি বার করে রাজকে বারণ করার পরেও রাজ কোনো কথা শুনছে না। রিমি রাজের এমন ফাজলামি আর সহ্য করতে পারল না। চরম বিরক্ত হয়ে রিমি ন্যাকা কান্না করে দিয়ে চিৎকার করে নিজের আম্মুকে ডাকতে লাগলো। আম্মু, দেখো রাজ ভাই আমার দুধ ধরছে বারবার। আমি বারণ করার পরেও ছাড়ছে না উনি। যত খুশি ডাক, বাড়িতে আন্টি নেই। আমার হাত থেকে তোকে বাঁচানোর মতো কেউ নাই। ও, এই জন্যই আপনার সাহস এত বেড়েছে তাই না? আপনি আসলে একটা পচা লোক। হুম, আমি পচা লোক তো কি হয়েছে? এমন ভাবে চিৎকার করছিস মনে হচ্ছে আমি তোর দুধ ধরে আছি। তো কার দুধ ধরে আছেন? এই দুধ তো আমারই। এই দুধ তোর কি করে হয়? এই দুধ তো গরুর। তুই কি গরু নাকি? গরুর দুধ গোয়ালি বিক্রি করেছে আর আমি কিনে নিয়েছি, তার মানে এইটা এখন এই দুধ আমার। ওরে কি লজিক রে! শোন, আমি গরুর দুধ ধরেছি, আর আমি এখন এটা খাবো। তুই চুপটি করে বসে থাক, তা না হলে কিন্তু তা না হলে কি? এই দুধ ছেড়ে অন্য কোনো দুধ খাওয়া শুরু করে দিব। ছি ছি ছি, এইসব কি ধরনের কথা? আপনার লজ্জা করে না এসব বলতে? এক ফোঁটাও লজ্জা করে না আমার। বেশি কথা বললে আরো অনেক কথা বলবো আমি। রাজের কথা শুনে রিমি চুপ হয়ে যায়।
রাজ সময় সময় তার বাড়ি এসে তার সামনে এমন ফাজলামি করবে রিমি অনেক সহ্য করেছে, তবে আজকাল রাজের কোনো কিছুতেই সে সন্তুষ্ট হতে পারে না। হুট করে রিমিকে আই লাভ ইউ বলাই হোক বা রিমিকে জড়িয়ে ধরা, কোনো কিছুতেই রাজ দুবার ভাবে না। রাজের এমন কার্যক্রমে রিমির পরিবারও কিছু মনে করে না, করবেই বা কেন? রাজের মতো ভালো ছেলে আর কোথাও আছে নাকি? রিমির জন্য এই ছেলেটাই পারফেক্ট। রিমিকে চুপ হয়ে থাকতে দেখে রাজ মলিন কণ্ঠে বলতে লাগলো, এই রিমি, কি ভাবছিস তুই? তোকে এমন কাকতাড়ুয়ার মতো বসে থাকা দেখলে আমার একটু ভালো লাগে না। তো কি করব, নাচবো নাকি এখন? তুই নাচতে চাইলে নাচতে পারিস, আমি কোনো সমস্যা নেই। আপনার দুধ খাওয়া হয়েছে? এই তো প্রায় শেষ, কিন্তু কেন? আরো দুধ দিবি নাকি? একদম বাজে কথা বলবেন না। আপনার চোখের দৃষ্টি আমার কাছে ভালো মনে হচ্ছে না। আমি কিছু বললেই তো তোর কাছে সেটা খারাপ হয়ে যায়। ভালো কথার তো আজকাল কোনো দামই নেই। আপনার এসব লুচ্চা কথার মানে আমার খুব ভালোই জানা আছে। এখন কি মিন করেছেন তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। তাই নাকি? সবটা যখন বুঝতেই পেরে গেছিস তবে দূরে রেখেছিস কেন? কাছে চলে আয়, একদম মিশে যা আমার সাথে। পাগল হয়ে গেছেন নাকি? এসব ফাজলামি একদম আমার পছন্দ নয়। ফাইজলামি কে করছে তোর সাথে? আমি সত্যি কথা বলছি নিজের মন থেকে। হয়েছে, এসব কথা বলিয়েন না। আপনার উপর আমি অনেক রেগে আছি। আপনি আমার দুধ খেয়ে ফেলেছেন, এখন আমি কি করব? আমি যখন তোর দুধ খেয়েছি তখন তুই আমার দুধ খেয়ে নে হিসাব বরাবর। আপনার দুধ কোথায় পাবো আমি? এই যে আমার আছে না, এইগুলো থেকে নিয়ে নে, যত ইচ্ছে তত দুধ। রাজ কথাটা বলতেই নিজের শার্ট দুটোর বাটন খুলে ফেললো। রাজ শার্টের বাটন খুলে দিতেই রিমির চোখের সামনে খানিকটা উন্মুক্ত হলো রাজের বুক। জিম করা বডি রাজের, দেখতেও সে সুদর্শন। সব দিক দিয়ে বিবেচনা করলে এক কথায় রাজ অতুলনীয়। রিমি রাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জিম করা বডি রিমির ভীষণ পছন্দের। রিমি জিম করা বডি পছন্দ করে দেখে রাজ জিমে গিয়ে বডি বিল্ডিং করেছে। রিমি রাজের দিকে কিছু সময় তাকিয়ে থেকে নিজের চোখ নামিয়ে নিল। রিমি চোখ নামিয়ে নিতেই রাজ মুচকি হেসে রিমিকে উদ্দেশ্য করে বলল, কি হলো, চোখ নামিয়ে নিলি যে? আমাকে পছন্দ নয় বুঝি তোর? দেখুন রাজ ভাইয়া, এইসব ঠিক না। আমি আপনাকে আগেই বলেছি আমার কাছাকাছি আসিয়েন না। পরে কিছু হয়ে গেলে তার দায় আমি নিতে পারবো না। বাড়িতে তো তুই আর আমি ছাড়া কেউ নেই, কিছু একটা হয়ে গেলেও সমস্যা নেই। যেটা বিয়ের পরে পাবো তা বিয়ের আগে পেয়ে গেলেও সমস্যা নেই। আপনি কিন্তু বেশি বেশি করছেন। আমি কিন্তু এখন বাড়ি থেকে চলে যাব। কোথায় আর যাবি? দিন শেষে আমার বুকে ফিরতে হবে তোকে। রাজ কথাটা বলতেই বাঁকা হাসি দিয়ে রিমির দিকে এগিয়ে আসে। রিমি রাজের চোখের দিকে তাকিয়ে আছে। রাজের চোখগুলোর মধ্যে এক অদ্ভুত নেশা কাজ করছে। রিমি ভাবছে, রাজ আজ যদি তাকে কিছু করে ফেলে তাহলে কি হবে। রাজ এক পা করে রিমির দিকে এগিয়ে আসতে লাগলো। রিমিও রাজের দিকে খানিকটা পিছিয়ে যেতে লাগলো। রাজকে এখন ভীষণ ভয় করছে তার। এই ছেলে কি না কি করে ফেলে। রিমি পিছিয়ে যাবার এক পর্যায়ে দুম করে দেয়ালের সাথে ধাক্কা খায়। পিছিয়ে যাওয়ার পথ শেষ। রাজ রিমির কাছাকাছি আসতেই আলতো করে রিমির কোমরের উপর নিজের হাত রাখলো। রিমির কোমরে রাজের স্পর্শ পেতেই রিমির সারা শরীরে কারেন্ট বয়ে যায়। প্রবল ভাবে কেঁপে উঠল রিমির সারা শরীর। রিমি রাজকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, এসব কি করছেন? আপনি আমার ধৈর্যের পরীক্ষা করিয়েন না। আমি কিন্তু নিজের মধ্যে আর থাকতে পারবো না। তো হারিয়ে যা না, আমি তো এটাই চাই তুই নিজেকে আমার সাথে সঁপে দিস। আর আমি তোকে অনেক আদর করি। কিন্তু এটা তো ঠিক নয়, এটা তো পাপ। পাপ পুণ্যের হিসেব কষতে আমি এখানে আসিনি। তাছাড়া আমায় তুই তোর দুধ খাইয়ে আমার মাথা খারাপ করে দিয়েছিস। এখন আমি তোকে আদর করবই করব। আমায় আটকাতে পারবে না কেউ। রাজ কথাটা বলতেই রিমিকে জড়িয়ে নিল নিজের বুকে। রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে রাজ রিমির পিঠের উপর হাত বুলিয়ে দিচ্ছে। রিমি রাজের প্রত্যেকটা স্পর্শে বারংবার কেঁপে কেঁপে উঠছে। রাজ রিমির এই কম্পনে নিজেকে আরো প্রবল নিঃশাক্ত অনুভব করছে। রাজ আলতো করে রিমির থুতনি ধরে রিমির থুতনি উঁচু করে দিতেই রিমি সকল লজ্জাকে সাইডে ফেলে দুম করে রাজের নিজের ঠোঁটজোড়া তারা শক্ত করে চেপে ধরলো। রাজ বিশ্বাস করতে পারছে না এটা রিমি, কারণ রিমি সর্বদা প্রচন্ড লজ্জা পেয়ে আসছে। সেই রিমি কিনা আজ নিজেই রাজের ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করে নিয়েছে। কথাটা ভাবতেই চমকে যায় রাজ। রিমি রাজের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। রাজও উন্মাতের মতো করে রিমির ঠোঁটের ভালোবাসার পরশ নিয়ে যাচ্ছে। কিছু সময় চুমু খাওয়ার পর রাজ আলতো করে রিমির ঠোঁটজোড়া ছেড়ে দিল। রিমির ঠোঁটের মধ্যে থেকে নিজের ঠোঁটজোড়া তুলে নিয়ে রাজ রিমির বুকের উপর থাকা ওড়নাটা এক টানে নিজের হাতে নিয়ে নিল। ওড়না সরে যেতেই রাজের সামনে রিমির বুকটা উন্মুক্ত হয়ে যায়। রিমি নিজের উন্মুক্ত বুক ঢাকার বিন্দু মাত্র চেষ্টা করলো না।
কারণ রিমি এটাই চেয়েছে। রাজ রিমির বুকের দিকে তাকিয়ে আছে। রিমি রাজের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। রাজ আর অপেক্ষা করতে পারল না, দুম করে রিমিকে কোলে তুলে নিল সে। রিমিকে কোলে তুলে নিয়ে রাজ সোজা বিছানায় চলে যায়। রিমিকে বিছানায় শুইয়ে দিয়ে রাজ ঝাঁপিয়ে পড়ল রিমির উপর। তারপর কি হলো সেটা আর বলার অপেক্ষায় রাখে না। রিমি আর রাজ একে অপরের মাঝে ডুবে যায়। আদর করার নেশায় মেতে উঠে রাজ। প্রায় 2 ঘন্টা পর রাজ ক্লান্ত হয়ে রিমির বুকের উপর লুটিয়ে পড়ল। রিমি রাজকে শান্ত হয়ে যেতে দেখে বলতে লাগলো, কি হলো জনাব, এতক্ষণ পর আপনার শেষ হলো? ও সরি, খুব তাড়াতাড়ি শেন হয়ে গেল তাই না? সরি। হ্যাঁ, ফার্স্ট টাইম তো, তাই আর কি। এই চুপ করো ফাজিল, এত সময় ধরে আদর করেছো, বাবা রে, আমি তো ভেবেছি আজ আর শেষ হবে না। ইচ্ছে তো ছিল না শেষ করার, একবার একবার শুরু হয়ে যাওয়ার পর আর থামতে ইচ্ছে করে না। এমন ভাবে চলতে থাকলে তোমার জন্য 2 দিন পর পর খাট কিনে আনতে হবে। তাই হয়তো আনতে হবে। রাজ কথাটা শেষ করার সাথে সাথে কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দ পেতেই রিমি দ্রুত জামা পরে নিল, আর রাজও জামা পরে নিল। দুজন রেডি হয়ে নিয়ে রিমি দরজা খুলতে চলে যায়। দরজা খুলতেই রিমি দেখতে পায় তার আম্মু চলে এসেছে। রিমির আম্মু রুমে প্রবেশ করতে করতে রিমিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাজ কি চলে গেছে নাকি এখনো আছে? না আম্মু, রাজ ভাইয়া এখনো রুমেই আছে। কিন্তু কেন? এমনি, ওর সাথে আমার কথা আছে। কি কথা আম্মু? সেটা তোকে বলতে হবে নাকি? রাজকে গিয়ে বল আমার রুমে আসতে। ঠিক আছে আম্মু, বলছি। রিমি নিজের আম্মুর সামনে থেকে সোজা চলে আসে রুমে। রিমির আম্মুর মুখ ভারী হয়েছিল। রিমির আম্মুর মুখটা দেখে রিমি বেশ বুঝতে পারলো যে তার আম্মুর মুড ভালো নেই। কিন্তু কি হলো হঠাৎ করে যে তার মুখ এমন গম্ভীর হয়ে গেছে? আর কি জন্যই রাজকে আলাদা ডেকেছে কিছুই বুঝতে পারলো না রিমি। রিমি রাজের কাছে এসে রাজের উদ্দেশ্যে বলতে লাগলো, রাজ, কোনো সমস্যা হয়েছে হয়তো, আম্মু তোমাকে ডেকেছে। হঠাৎ করে আবার কি সমস্যা হলো? সেটা তো আমি জানি না, তুমি কথা বলার সময় সাবধানে কথা বলবে, ঠিক আছে? ঠিক আছে, ওয়েট, আমি দেখে আসছি। তুই পেইন কিলার খেয়ে রেস্ট করো একটু। রাজ রিমিকে রুমে রেখে রিমির আম্মুর রুমে চলে যায়। রাজ রিমির আম্মুর রুমে আসতেই রিমির আম্মু রাজকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলতে লাগলো, রাজ, তোকে এখানে কেন ডেকেছে জানিস? না আন্টি, কেন বলুন তো? দেখ, তোকে আমি ছোটবেলা থেকে নিজের হাতে বড় করেছি। আমার আর তোর বাবা মায়ের ইচ্ছে তোর সাথে রিমির বিয়ে হোক। তোর কি মতামত? আন্টির কথাটা শুনে রাজের মনের মধ্যে খুশিতে লাড্ডু ফুটতে লাগলো। রাজ তো এটাই চেয়েছে এত বছর, যেন রিমি আর তার বন্ধুত্বের সম্পর্কটা ভালোবাসায় আর তারপর বিয়েতে পূর্ণতা লাভ করে। আজ সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। রাজ খুশিতে গদগদ হয়ে রিমির আম্মুকে বলল, জি আন্টি, আমার দিক দিয়ে তো কোনো সমস্যা নেই, তবে রিমির মনের কথা তো আর আমি জানি না। এখন আপনারা যা ভালো মনে করেন তাই করেন। রিমির কথাটা জানতে চাই আমি। ওকে তো এই বিষয়ে কিছু বলতেও পারছি না। একবার বলেছে ও নাকি এসবে নাই। এখন আমি কি করে বলতো? আন্টির কথাটা শুনে রাজ চমকে যায়। রিমি যদি বলে থাকে যে তার মনের মধ্যে রাজকে নিয়ে কোনো ফিল নাই, তবে আজ যেটা হলো সেটা কি ছিল? রাজ তার আন্টিকে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। রিমি কি তবে তার সাথে কোনো নাটক করেছে? রাজ কিছু সময় চুপ থেকে অতঃপর বলল, আচ্ছা আন্টি, আমি রিমির সাথে কথা বলে দেখছি ব্যাপারটা, তারপর আপনাদের জানাবো, ওকে? তাই করিস বাবা। আমার মেয়েটার কোনো কথাই আমি বুঝতে পারি না। আন্টির সাথে আরো কিছু সময় কথা বলার পর রাজ রিমির রুমে চলে এলো। রিমি পেইন কিলার খেয়ে শুয়ে আছে বিছানায়। রাজ রুমে কখন প্রবেশ করেছে রিমি বলতে পারবে না। রাজ রিমির কাছে এসে রিমির পাশে বসে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, এই শুয়ে আছিস কেন? আমি আর কখনো তোদের বাড়ি আসবো না। রাজের আচমকা বলা কথাটা শুনে রিমি হকচকিয়ে বিছানা থেকে উঠে পড়ল। হঠাৎ করে রাজের কি হলো কিছুই বুঝতে পারছে না রিমি। রিমি প্রশ্নসূচক দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? কেন আসবে না? আম্মু কি তোমায় কিছু বলেছে? কিছু বলেছে মানে? সরাসরি বলে দিয়েছে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকুক সেটা উনি চাইছেন না, তাই আমি আর কখনো তোর সাথে দেখা করতে আসবো না। এই মাথা ঠিক আছে তো তোমার? আম্মু হঠাৎ করে এইসব কেন বললো? সেটা তোমার আম্মুকে গিয়ে জিজ্ঞেস করো। আমি আসছি, ভালো থেকো। রাজ কথাটা বলতেই রিমির সামনে দিয়ে চলে যেতে নিল। রাজকে চলে যেতে দেখে রিমি দুম করে রাজার হাত ধরে ফেললো আর রাজকে উদ্দেশ্য করে বলল, এই কোথায় যাও তুমি? আমার ছেড়ে কোথাও যেতে পারবে না তুমি। আমি আম্মুর সাথে কথা বলছি। সে তুমি বলতেই পারো, তবে তাতে কোনো লাভ হবে না। আগে চলো তো আমার সাথে, তারপর দেখছি লাভ হয় নাকি লোকসান হয়।
রিমি রাজের হাত ধরে রাজকে টানতে টানতে নিয়ে যায় রিমির আম্মুর কাছে। রিমি তার আম্মুর কাছে এসে বলতে লাগলো, আম্মু এটা কি হলো? তুমি না বললা রাজ ভাইয়ের সাথে আমার বিয়ে হবে, এখন আবার রাজ ভাইকে বলছো আমার থেকে দূরে থাকতে। এটা কি হচ্ছে? আমি রাজকে ভালোবাসি আর ওকেই নিজের করে পেতে চাই। রিমির কথা শুনে রিমির আম্মু মুখের উপর, আমার কলা ধরে আপনি কি করবেন? না, আপনার গলাটা দেখতে খুব সুন্দর আর বড় দেখাচ্ছে, তাই ধরতে ইচ্ছে হলো। তাই নাকি? এই কলা ধরার পর আপনার যদি খেতে ইচ্ছে হয় তখন কি হবে? কি আর হবে, একটু খেলে কি পাপ হবে নাকি? কি বলছেন? আমার কলা আপনি খেলে তো পাপ হবেই। পরপুরুষের কলা খাওয়া কি ভালো নাকি? আমি অত শত বুঝি না, আপনি আপনার কলা আমায় ধরতে দিবেন কিনা সেটা বলুন। এমন ভাবে জেদ করছেন মনে হচ্ছে এই কলাটা আমার না আপনার। নিন ধরুন, আবার মুখে পড়ে ফেলবেন না যেন। ঈশান নিজের কলা ঈশার দিকে এগিয়ে দিতেই ঈশা লোভনীয় দৃষ্টিতে ঈশানের কলার দিকে দৃষ্টিপাত করলো। এত বড় কলা হয়তো ঈশা এর আগে দেখেনি। ঈশা কলাগুলো নিজের হাতে নিতেই ঈশানকে বলতে লাগলো, এত বড় কলা কোথা থেকে পেলেন? আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। কোথা থেকে আবার? আমার নিজের কলা এটা। অনেক যত্ন নিয়ে এটাকে এত বড় করেছি। ভালো না লেগে উপায় আছে কি? সত্যি বলেছেন, এই কলাটা দেখে তো সেটাই মনে হচ্ছে। আমি অনেক দেখেছি কলা, তবে আপনারটার মতো এত সুন্দর কলা দেখিনি কারো কাছে। দেখবেন কেমন করে, সবাই কি আর এমন করে বানাতে পারে? জি, কিছু বললেন? না, বললাম সবার কাছে থাকলে কি আর আপনি আমার কাছে আসতেন কলা ধরার জন্য? কিছু মনে করবেন না, আপনার কথাগুলো আমার কেমন যেন ভালো মনে হচ্ছে না। কি করে মনে হবে? কারণ আমি কথাগুলোই তো এমন ভাবে বলছি। কি আবার কিছু বললেন? না, বললাম শুধু কি কলাগুলো পছন্দ হয়েছে নাকি কলার মালিককেও পছন্দ হয়েছে? আপনাকে পছন্দ হওয়ার কি আছে? আপনার কলাগুলোই পছন্দ হয়েছে আমার। লে, এই প্রথম শুনলাম কোনো মেয়ের কলা পছন্দ হয়, অথচ কলার মালিককে পছন্দ হয় না। এটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। আচ্ছা বলুন, আপনার কলার দাম কত? মানে আমি দুটো কলা নিতে চাই। আমি ক্রয় করে নিয়ে এসেছি কি বিক্রি করার জন্য নাকি? আমি এগুলো বিক্রি করার জন্য নিয়ে আসিনি ম্যাম। ওকে, তাহলে বলুন কোথা থেকে নিয়েছেন, আমিও নিব। একবার বললাম তো আমার নিজের কলা। নিজের কলা কি আর কোথাও থেকে দিতে হয় নাকি? ও, ঠিক আছে, আসছি তবে। ঈশা কথাটা বলতেই চলে যেতে নিল। ঈশান ঠায় দাঁড়িয়ে আছে। এত কষ্ট করে দীর্ঘ 2টি ঘন্টা দাঁড়িয়েছিল একটু ঈশার সাথে কথা বলার জন্য, অথচ ঈশার সাথে কথা বলার আগে ঈশা চলে যেতে চাইছে। এটা কি ঈশান মেনে নেবে নাকি? ঈশান ঈশার পেছন পেছন দৌড়ে এগিয়ে এসে ঈশাকে পেছন থেকে বলল, এই ম্যাম, আপনি কি রাগ করলেন নাকি? না, রাগ করার মতো কি আছে? না, কেন জানি মনে হলো আপনি রেগে গেছেন। আচ্ছা, এই কলাগুলো আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে বলেই তো বললাম আমায় দিয়ে দিতে। ওকে, তাহলে নিন। কত দিতে হবে? ভালোবাসার কি কোনো দাম হয় মিস? হোয়াট, কি সব বলছেন আপনি? আর আমি বলছি যে কাউকে ভালোবেসে কিছু দেওয়াতে কি দাম ধরতে হয় নাকি? আপনার ইচ্ছে হয়েছে নিয়ে যান, গাছের কলা, আমার কি? কিন্তু আমি তো আপনার থেকে এমন ভাবে কিছু চাইছি না। আমি দাম দিতে প্রস্তুত আছি, আপনি বলুন না। বললাম তো লাগবে না, নিয়ে যান প্লিজ। ঈশান কথাটা বলে ঈশার হাতে কলাগুলো ধরিয়ে দিয়ে চলে যায়। ঈশা তো অবাক হয়ে আছে ঈশানের কাজে। ঈশানের সাথে ঈশার পরিচয় তেমন একটা গভীর সময়ের নয়। ঈশা আর ঈশান কলেজে যাওয়ার পথে একসাথে যায়, সেখান থেকেই তাদের পরিচয়। আজ বিকেলবেলা ঈশা কোচিং শেষ করে বাড়ি ফেরার পথে ঈশানের সাথে তার দেখা হয়। ঈশানের সাথে দেখা হতেই ঈশা দেখতে পায় ঈশানের হাতে কলা আছে, আর কলাগুলো দেখতে খুব সুন্দর। তাই ঈশা ঈশানের কাছে কলাগুলো চাইলো। ঈশান প্রথমে নাটক করে পরে আবার দিয়ে দিল। ঈশা আর কিছু ভাবতে পারলো না, সোজা নিজের বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে ঈশা কলাগুলো নিজের রুমে নিয়ে গিয়ে কলার খোসা ছাড়িয়ে নিতে চেষ্টা করলো, তবে কোনোভাবেই কলার খোসা ছাড়ানো যাচ্ছিল না। ঈশাকে কলার খোসা ছাড়াতে দেখে ঈশার ছোট বোন এসে ঈশাকে উদ্দেশ্য করে কৌতূহলপূর্ণ কণ্ঠে বলল, আপু, এইসব কি করছিস তুই? কিছু না রে, এই কলার খোসা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। তুই কি বোকা, দেখতে পাচ্ছিস না এগুলো রাবারের কলা? এগুলো কি খাওয়া যায় নাকি? রিমির কথা শুনে ঈশার টনক নড়ে। ঈশা খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গিয়ে রিমিকে বলল, কি বলছিস তুই? এগুলো রিয়েল কলা, আমি আমার এক পরিচিত লোকের থেকে নিয়েছি। যার থেকেই নিস না কেন, সে তোর সাথে মজা করেছে। আসলে আপু, তুই এতটা বোকা কি করে হতে পারিস? আসল নকল কিছুই বুঝিস না। রিমি কথাটা বলে হাসতে হাসতে চলে যায়। ওইদিকে ঈশার মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো, এই কলাগুলো ফেক কি করে হতে পারে, আর ঈশানী বা তার সাথে এমন মজা কেন করবে?
ঈশা আরো একবার কলাগুলো হাতে নিয়ে ভালো করে পরীক্ষা করে দেখলো। এবার যেন রিমির কথাটাই সত্যি হয়েছে, এই কলাগুলো আসলেই রাবারের। ঈশা এই কলাগুলো রাবারের দেখে রাগে ফুঁসতে লাগলো। এত বড় ধোঁকা তার সাথে কি করে হতে পারে? ঈশা রাগের কারণে কলাগুলো মাটিতে ছুঁড়ে মারলো। ইচ্ছা করছে ঈশার এক্ষুনি ঈশানের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। কি অসম্ভব ছেলে একটা! এমন ভাবে কি কেউ কাউকে ধোঁকা দেয়? পরদিন সকালে ঈশা রেডি হয়ে কলেজে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর ঈশা দেখতে পেল ঈশানও তার পেছনে পেছনে আসছে। ঈশা এই সময়ের জন্য অপেক্ষা করছিল। এখন ঈশানের থেকে তার জানতে হবে কেন ঈশান তার সাথে এত বড় প্রতারণা করলো। ঈশা রাস্তার পাশে দুম করে দাঁড়িয়ে পড়তেই ঈশান মুচকি হেসে ফেলল। ঈশান জানে ঈশা তার সাথে কথা বলার জন্যই দাঁড়িয়েছে, আর ঈশানও এটাই চাইতো যে ঈশা তার সাথে কথা বলুক। ঈশান ঈশার কাছাকাছি এগিয়ে আসতেই ঈশা ঈশানকে উদ্দেশ্য করে ভ্রু কুঁচকে বলল, এই ছেলে দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। জি বলুন, কি কথা? তুমি যে কলাগুলো গতকাল আমায় দিয়েছিলে ওগুলো ফেক কলা ছিল, রাইট? ফেক ছিল কেন, কি হয়েছে? একটা থাপ্পড় দিব, মাথার তার সব ঠিক মতো লেগে যাবে। আমার সাথে মজা করার সাহস কি করে হয় তোমার? জানো তোমার এই ফাজলামের জন্য আমি আমার ছোট বোনের কাছে হাসির পাত্রী হয়ে গেছি। আরে সরি, আমি তো আপনার সাথে এমন কিছু হবে জানতাম না। আমি তো আপনার সাথে একটু কথা বলতে চেয়েছি, তাই এমন করেছি, সরি। মানে আমার সাথে তোমার কি কথা? আসলে মানে এই ছেলে, আমার দিকে এমন ভাবে তাকাচ্ছ কেন? একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমার সামনে থেকে যাও, আর কখনো আমার সামনে আসবে না। কিন্তু কেন? আমি আপনার সামনে আসলে কি হবে? আর আমি আপনাকে পছন্দ করি। কাউকে পছন্দ করা কি পাপ? পাপ কিনা তা আমি জানি না, আপনাকে আমার পছন্দ নয়, তো নিজের লিমিটের মধ্যে থাকুন। ঈশা কথাটা বলতেই ঈশানের সামনে দিয়ে হনহন করে চলে যায়। ঈশান ঈশার দিকে তাকিয়ে আছে। ঈশান ঈশাকে মন থেকে ভালোবাসে, আর ঈশানও জানে ঈশাও তাকে পছন্দ করে। কিন্তু হঠাৎ করে ঈশানকে মুখের উপর না করে দেওয়ার কারণ কি? ঈশান কিছু বুঝতে পারলো না। ঈশান কলেজ শেষ করে কলেজের সামনে কিছু সময় অপেক্ষা করার পর দেখলো ঈশা আসছে। ঈশান ঈশার সামনে এসে আবারও ঈশানকে বলল, ঈশা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। আমার সময় হবে না, সরি। প্লিজ 2 মিনিট একটু কথা বলেই আমি চলে যাব, প্রমিস। তোমার প্রমিস শোনার মতো কোনো মুড নেই আমার। এমন করিও না, আমার কথাটা শোনো। তারপর তোমার যা ইচ্ছা হয় বলো, আমি তাই করব, প্রমিস। ঠিক আছে, বলো কি বলবে। আমি তোমায় ভালোবাসি, আর সারা জীবন তোমার সাথে থাকতে চাই। প্লিজ আমায় ফিরিয়ে দিও না তুমি। আমি তোমাকে ভালোবাসি না, হয়েছে কথা। আচ্ছা ঠিক আছে, আমায় শুধু এইটুকু বলো, কি কারণে আমায় ভালোবাসো না? আমার মধ্যে কি সমস্যা আছে বলো তুমি। আপনার মধ্যে কি সমস্যা তা তো বলতে পারছি না, তবে এইটুকু শিওর থাকুন আপনি আমার মতো না, সো একটু দূরে থাকাই ভালো। এটাই তোমার শেষ কথা? হুম। তবে আমারও একটা কথা আছে, শুনবে? আমি যে কোনো ভাবেই হোক তোমায় নিজের করেই ছাড়বো, প্রমিস করলাম। আমার ভালোবাসা এতটা দুর্বল না যে হারিয়ে যাবে। ওকে, অপেক্ষায় থাকলাম। ঈশা কথাটা বলতেই ঈশানের সামনে দিয়ে চলে যায়। ঈশান এক দৃষ্টিতে ঈশার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মনকে বোঝাতে পারছে না ঈশান যে ঈশার মনের মধ্যে তার জন্য কোনো জায়গা নেই। ঈশান ঠায় দাঁড়িয়ে আছে নীরবে। ঈশানকে এমন দাঁড়িয়ে থাকতে দেখে ঈশানের বন্ধু রাজ এসে ঈশানকে উদ্দেশ্য করে বলল, কিন্তু কেন, কি হয়েছে? আর বলিস না দোস্ত। আচ্ছা আমি কি দেখতে খারাপ? কোনো নেশা করি? চরিত্র খারাপ আমার? না তো, কিন্তু কেন, কি হয়েছে? ঈশা আমায় রিজেক্ট করেছে। জানিস, ওকে প্রথম দেখে আমি পাগল হয়ে গেছি। এতটা পাগল হয়েছি যে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সেই ঈশা আজ আমায় মুখের উপর না করে চলে গেছে। আমি কি করব বুঝতে পারছি না দোস্ত। সত্যি ভালোবাসিস ওকে? সত্যি ভালোবাসি আমি। তাহলে চাপ নিচ্ছিস কেন? তুই এক কাজ কর, তোর বাড়ির লোকেদের জানিয়ে দে, তারপর দেখ কি হয়। মানে বাড়ির লোকদের জানালে আমাকে বাড়ি থেকে বের করে দিবে, তখন আমি কোথায় যাব? ভালোবাসার জন্য মানুষ জীবনও দিয়ে দেয়, আর তুই কিনা বাড়ি চিন্তা করছিস? ছি দোস্ত। ঈশান রাজের কথার মানে বুঝতে পারল না ঠিক, তবে ঈশাকে নিজের করে পেতে হলে রাজের আইডিয়াটা মন্দ হবে না। ঈশান সোজা নিজের বাড়ি চলে আসলো। বাড়ি এসে ঈশান কি করে নিজের বাবা মাকে এই কথাটা বলবে তাই ভাবছে। বুকের মধ্যে ভয় চুপসে গেছে তার। জীবনে এই প্রথম সে লজ্জার বাঁধ পেরিয়ে নিজের মনের কথা বাবা মাকে বলতে চলেছে। এটা তার কাছে কম কিছু নয়। ঈশান অনেকটা সময় ভাবার পর বুকের মাঝে একটু সাহস সঞ্চয় করলো। এবার তার বলার পালা। অনেকটা সাহস করার পরেও ঈশান নিজের বাবা মাকে কিছু বলতে পারল না। কি করে বলবে? প্রচন্ড ভয় কাজ করছে তার মনের মধ্যে। ওইদিকে ঈশা বাড়ি ফিরে অপেক্ষা করছে কখন তার বাড়িতে ঈশান এসে তাকে বিয়ে করার কথাটা বলবে। ঈশা ঈশানের উপর ফিদা হয়ে গেছে প্রথম দেখায়। তবে ঈশা চায় না
কোনো প্রকার হারাম সম্পর্কে জড়াতে। ভালোবাসার শেষ পরিণতি বিয়ে। ঈশা চায় ঈশানের সাথে প্রেম করতে, তবে সেটা ঈশানের স্ত্রী হয়ে। ঈশার মনটা একটু একটু করে বিচলিত হতে লাগলো। কি করে জানবে ঈশান তার বাবা মাকে বলতে পেরেছে কিনা? কিছুই যেন তার মাথায় আসছে না। কিছু সময় অপেক্ষা করার পর ঈশার বোন রিমি ঈশার রুমে এলো। রিমিকে দেখে বেশ খুশি লাগছে। রিমি এসে ঈশাকে উদ্দেশ্য করে বলল, ঈশা আপু, আজ নীরব আঙ্কেল তার ছেলেকে নিয়ে তোকে দেখতে আসছে। মানে নীরব আঙ্কেল আজ এত বছর পর আমাদের বাড়িতে আসবে, তাও আবার তার ছেলেকে নিয়ে? ব্যাপার কি? ও আপু, তুই না এখনো সেই ছোট্ট ঈশাই আছিস। তোকে দেখতে আসছে মানে তোর বিয়ের সানাই বাজতে চলেছে। উফ, আমার তো ভাবতেই ভালো লাগছে। আমার বোনের বিয়েতে আমি খুব মজা করব। আমার বিয়ে আর আমি জানি না। বাহ, ভালো তো। আমি এই বিয়ে করতে পারবো না। মানে কেন বিয়ে করবি না? কি হয়েছে? কি হবে? কিছু হয়নি। আমি অন্য কাউকে পছন্দ করি, তাই এই বিয়ে করতে পারবো না। কাকে পছন্দ করিস? আছে একজন। তুই এখন যা, আমার মাথা গরম আছে। ঈশা নিজের রুম থেকে রিমিকে তাড়িয়ে দিল। এমন খবর শোনার জন্য ঈশা মোটেও প্রস্তুত ছিল না। ঈশার তো মনে মনে ঠিক করে নিয়েছে ঈশানের সাথেই তার বিয়ে হবে। এখন আবার কোথা থেকে এই আঙ্কেল আর তার ছেলে চলে আসলো, কিছুই বুঝতে পারলো না ঈশা। বিকেল বেলা ঈশার আঙ্কেল ও তার ছেলে ঈশার বাড়িতে আসলো। তারা ঈশাকে নিয়ে কথা বলছে। ঈশাকে খানিকটা বাধ্য করা হয় সাজতে। ঈশা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই ছেলেকে সে রিজেক্ট করবে আর ঈশানের জন্য অপেক্ষা করবে। কিছু সময় যাবার পর ঈশাকে তাদের সামনে আনা হলো। সবাই ঈশার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। ঈশার মা ঈশার মুখের উপর থেকে ঘোমটা তুলে দিতেই ঈশা চোখ তুলে তাকালো। চোখ তুলে তাকাতেই ঈশা চমকে উঠল। এই কি দেখছে সে? নিজের চোখকেও যেন বিশ্বাস করা দায় হয়ে পড়েছে তার। ঈশা দেখতে পেল তার সামনে বসে আছে ঈশান। ঈশানকে দেখে ঈশার ঠোঁটের কোণে হাসির ছাপ স্পষ্ট হয়ে পড়ল, তবে মুখের ওপর কৌতূহলী ভাবটা কাটল না। সকলের কথা বলা শেষ হতে ঈশা আর ঈশানকে আলাদা কথা বলার জন্য নিয়ে যাওয়া হলো। ঈশা আলাদা কথা বলতে এসেই ঈশানকে উদ্দেশ্য করে বলে উঠল, এই তুমি এখানে কেমন করে? তুমি কি আগে থেকে সব জানতে নাকি? কচু জানতাম। আমিও তো জানতাম না কার সাথে আজ দেখি করতে এসেছি। আমি এখানে এসে বুঝলাম তোমাকে দেখতে এসেছি। আমার তো মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। এটা কি করে সম্ভব হলো? সত্যি ভালোবাসা এমনই হয়, পূর্ণতা ঠিক খুঁজে নেয়। আর আমি বলেছিলাম না আমার ভালোবাসা আমি পূর্ণতা দিব। বিধাতা হয়তো এটাই চেয়েছে। হয়তো বা। তো এখন বলো, ভালোবাসো কি আমায়? এখন কিছু বলতে পারবো না আমি। কিন্তু কেন? সেটা না হয় বাসর রাতেই বলবো। ঈশার ঠোঁটের কোণে মিষ্টি হাসিটা দেখে ঈশানের আর বুঝতে বাকি থাকলো না যে ঈশার মনের কথাটা কি হতে পারে। যে ভালোবাসা বিধাতা নিজে তৈরি করে দেয়, সে ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করার সামর্থ্য কারোরই থাকে না। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।